সুপ্রিয় চিকিৎসকবৃন্দ, জেনেসিসের এই প্ল্যাটফর্ম থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডাক্তার ভাগ্যশ্রী কর্মকার জ্যোতি। শুরুতে আমার ছোট্ট করে একটু পরিচয় দিই। আমি জেনারেল সার্জারির ফেজ বি রেসিডেন্ট হিসেবে কর্মরত আছি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। এছাড়া বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে এফসিপিএস পার্ট 2 প্রিলিমিনারি কমপ্লিট করেছি এবং বিশেষ স্বাস্থ্যে আছি। আজকে আপনাদের সাথে কথা বলবো অ্যানাটমির খুবই ইম্পর্ট্যান্ট একটি চ্যাপ্টার এমব্রায়োলজি নিয়ে। যদিও ইম্পর্টেন্ট, কিন্তু বলতে বাধ্য আমরা যে চ্যাপ্টারটা বেশ কঠিন এবং অনেকের জন্যই ভয়ের অন্যতম কারণ, তাই তো? আচ্ছা, তো এমব্রায়োলজি নিয়ে পড়তে গেলে শুরুতেই আসলে কিছু ডিসক্লেমার টাইপের কথাবার্তা বলে নিতে হয় যে অন্যান্য চ্যাপ্টারে ক্লাস করতে বসলে কি হয়, আমরা আমাদের পুরনো পড়াগুলোরই রিক্যাপিচুলেশন হয় টোটাল ক্লাসটা জুড়ে। একটা দুটো টপিকস দেখা যায় যে ঠিক আছে, এগুলো আমরা আমাদের এমবিবিএস জার্নিতে এতটাও ডেপথে পড়িনি, যেহেতু এখন পোস্ট গ্রাজুয়েশন এগুলো লাগবে। এমব্রায়োলজি আমরা মোটামুটি সবাই আমাদের এমবিবিএস জার্নিতে সব থেকে কম পড়ে আরও কম বুঝে এবং মোটামুটি মাথায় কিছুমাত্র রেসিডিউ না নিয়ে এমব্রায়োলজি চ্যাপ্টার ক্লোজ করে চলে এসেছি। কথা সত্যি না? তাহলে যে সাবজেক্টে আমরা ছোট থেকেই গলদ রেখে এসেছি, পোস্ট গ্রাজুয়েশনের প্রিপারেশন নিতে গেলে সেই সাবজেক্টে একটু প্যারা তো দিবি। 1 নম্বর ভীতির কারণ, ভয় এখনো ফুরায়নি। 2 নম্বর ভীতি হচ্ছে সাইকোলজিক্যালি মানুষ যে জিনিসটাকে ভয় পায়, হ্যাঁ, সেই জিনিসটা থেকে একটু নিরাপদ দূরত্ব বজায় রেখে চলতে চায়। এটার কারণে মানুষজন কি করে, যখন পড়তে বসে, যখন কোয়েশ্চেন অ্যানালাইসিস করে, একটা ফলস মিথ ক্রিয়েট করে দেয় যে এমব্রায়োলজি থেকে পরীক্ষায় কম কোয়েশ্চেন আসে। কিন্তু এটাও আমাদের জন্য খুবই বিপজ্জনক হতে পারে, কারণ আপনি যখন কোয়েশ্চেন অ্যানালাইসিস করতে বসবেন, আপনি এমব্রায়োলজির ছাক্কা কোশ্চেন কিছু পাবেন, কিন্তু এমব্রায়োলজির 2 ধরনের কোশ্চেন আসে। কিছু কোশ্চেন আসে এরকমভাবে যে ফুল কোশ্চেনটা মানে একদম 5টা স্টেপ এমব্রায়ো থেকেই করা। তাছাড়াও মেজর একটা পার্ট আসে যে অ্যানাটমির অন্য যে কোনো চ্যাপ্টার থেকে কোশ্চেন করা, কিন্তু তার লেজর হিসেবে 1টা বা 2টো স্টেপ এমব্রায়োলজি থেকে করা। কীরকম? আপনি যখন কোয়েশ্চেন ব্যাংক খুলবেন, আপনার কাছে তো দেখে মনে হবে যে কোয়েশ্চেনটা রিগার্ডিং রেকটাম, তার মানে অ্যাবডোমেন থেকে করা। আপনি তো আর ভেতরে অ্যানালাইসিস করলেন না, কিন্তু যদি 5টা স্টেমই রিডিং করতেন, দেখতেন অতি অবশ্যই এখানে ক্লোয়েকা টাচ করেছে, মানে ঘুরে আবার এমব্রায়োলজি। কোয়েশ্চেনটা হয়তো দেখে মনে হচ্ছে থাইরয়েডের কোয়েশ্চেন, তাহলে এটা তো হেডনেক চ্যাপ্টারে, কিন্তু আপনি যদি 5টা স্টেমই রিডিং করতেন, ঠিকই দেখতেন যে সেখানে আবার ফ্যারিঞ্জিয়াল পাউচ। মানে অ্যানাটমির অন্যান্য অংশের, হ্যাঁ, লেজুর হিসেবেও এমব্রায়োলজির অনেকগুলো স্টেম পরীক্ষায় চলে আসবে। তার মানে এমব্রায়োলজিকে আসলে হেলাফেলা করলে হচ্ছে না। যদিও কঠিন, কিন্তু আপনাকে এটাকে ভালোবাসতে হবে, ভালোবেসে এতটা আপন করে নিতে হবে যে এমব্রায়োলজির সবগুলো কোয়েশ্চেন আমি পরীক্ষায় পারবো। তাতে করে কি হবে জানেন? অন্যান্য জায়গায় আপনি যতখানি এফোর্ট দিয়ে, এটা শুধুমাত্র অ্যানাটমি না, অন্য যে কোনো চ্যাপ্টারের ক্ষেত্রেই প্রযোজ্য। সাপোজ অ্যানাটমির প্রসঙ্গেই আসি, যে আপনি যতটা আগ্রহ নিয়ে অ্যাবডোমেন ক্লাসটা পড়ছেন, পরীক্ষা হলে সবগুলো কোয়েশ্চেন আপনাকে এতখানি স্বস্তি দেবে না। দেখা যাবে আপনি সুন্দর করে স্টোমাক ওয়েটের রিলেশন পড়ে গেলেন, কিন্তু পরীক্ষার হলে এখন তো সব জায়গাতেই এসবি এর পরিমাণ বাড়ছে। আমরা যদিও রেসিডেন্সি আমাদের টার্গেট, কিন্তু এমফিল ডিপ্লোমাতেই এখন এসবি থাকছে, তাহলে রেসিডেন্সিতে থাকবেই, এবং এই পার্সেন্টেজ ভবিষ্যতে যত দিন যাবে তত আরও বাড়তে থাকবে। তো আপনি পড়ে গেলেন স্টোমাক ওয়েটের রিলেশন, কিন্তু পরীক্ষায় কোয়েশ্চেন কীভাবে আসলো? সাপোজ সার্জন অ্যাবডোমেন ওপেন করেছেন, ডিউরিং এক্সপ্লোরেশন লেজার সাইট ডিসেক্ট করতে গিয়ে সাডেন এক্সটেন্সিভ ব্লিডিং, কোন ভেসেল ইনজুরি করেছেন। দেখেন কি আদলে পড়লেন আর কি আদলে পরীক্ষায় ফেস করতে হলো কোশ্চেনটা। এরকম ঘুরিয়ে পেঁচে, মানে আপনি যে টপিক্সটা পড়ে যাচ্ছেন, অনেক সময় এমন হবে যে টপিক্সটা জিজ্ঞেস করলে আপনি একদম টানা মুখস্থ বলে দিতে পারছেন, কিন্তু যখনই এটা পরীক্ষার হলে একটু ঘুরিয়ে সিঙ্গেল বেস কোয়েশ্চেনের আদলে চলে এলো, আপনি আর রিক্যাপিচুলেটই করতে পারছেন না যে এটা কি থেকে কি জানতে চাইলো। এমব্রায়োলজিতে আবার এই ভয়টা একটু কম, কারণ এমব্রায়োলজি পড়বো, আমরা সবগুলো টপিক্সই পড়বো, কিন্তু পড়ানোর সময় টপিক ওয়াইজ বলেও দিব, এবং নিজেরাই একটু যখন ম্যাচিওর হয়ে যাবেন, মানে পড়াশোনা করে একটু কোয়েশ্চেন 1 ঝলক 2 ঝলক দেখা শেষ, তখন বুঝবেন যে এমব্রায়োলজি থেকে কোয়েশ্চেন তো আসে পর্যাপ্ত, কিন্তু পড়ার জিনিস আসলে এমব্রায়োলজিতে কম। ঘুরে ফিরে দেখা যায় যে সেই ডেরিভেটিভস, মানে কিছু ট্রিকি জায়গা আছে, এই জায়গাগুলো থেকে প্রত্যেক বছর কোয়েশ্চেন থাকছে এবং একদম স্ট্রেট ফরওয়ার্ড প্রত্যেক বছরই ঘুরে ফিরে। হ্যাঁ, ফ্যারিঞ্জিয়াল আর্চের ডেরিভেটিভস থাকবে, নিউরাল ক্রেস্টেলের ডেরিভেটিভস থাকবে, ক্লোয়েকার ডেরিভেটিভস থাকবে। তো খুব কম ইফোর্ট দিয়ে এমব্রায়োলজি থেকে এই অ্যাসুরেন্সটা নেওয়া যায় যে এখান থেকে কোয়েশ্চেন যেভাবেই আসুক আমি পারবো। ওকে,
তাহলে এটা যদি ক্লাসের টার্গেট হয় যে এমব্রায়োলজি যত কঠিনই হোক, আজকে ক্লাসের পর এমব্রায়োলজি আমাদের জন্য অবশ্যই সহজ একটা টপিকস হবে। দেখা যাবে আজকে ক্লাসেই এমব্রায়োলজি 80% পড়া সবার মুখস্থ হয়ে যাবে, বাকিটা মানে বাকি 20% আপনাকে বাসায় পড়তে হবে। তাহলে তো এমব্রায়োলজিকে আমরা পড়তে রাজি, তাই না? আচ্ছা, রাজি বা অরাজি হওয়ার আসলে কোনো অপশনই ছিল না, পড়তেই হবে, কারণ চান্স আমাদেরকে পেতে হবে, তাই তো? ওকে, তো এই অবস্থায় আমরা ক্লাসটা তাহলে শুরু করে দিই। এমব্রায়োলজি শুরুতে স্লাইডে কিছু কোয়েশ্চেন রেখেছি, এই যে দেখেন, গত মানে 2024 মার্চ সেশনের রেসিডেন্সিতে এমব্রায়োলজির একদম মানে ছাক্কা যে কয়টা কোয়েশ্চেন ছিল কিছু স্যাম্পল হিসেবে আমরা নিয়ে এসেছি, কিন্তু এই স্যাম্পলগুলো নিয়ে আমরা এখন কথা বলবো না, আমরা পুরো ক্লাসটা কমপ্লিট করব, তারপর লাস্টে আবার ফিরে এসে আমরা এই কোয়েশ্চেনগুলো দেখব। তাহলে এই স্লাইডটা দিয়ে আমরা পড়া শুরু করছি যে এমব্রায়োলজির টোটাল কন্টেন্টগুলোকে আমরা 5টা ভাগে ভাগ করে পড়ব। গ্রুপ এর মধ্যে থাকছে বেসিক এমব্রায়োলজি, মানে একদম সেল ডিভিশন থেকে শুরু করে আপনার ফার্টিলাইজেশন মানে ফিটাস তৈরি করা, ওকে, এই পর্যন্ত হচ্ছে গ্রুপ এ কভার করবে। গ্রুপ বি হচ্ছে হোল বডি ডেরিভেটিভস, এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, তাদের প্রত্যেকটা সাব ডিভিশন, হ্যাঁ, ফ্যারেঞ্জিয়াল আর্চ, পাউচ ক্লেট, মেজোনেফ্রিক ডাক্ট, মুলারিয়ান ডাক্ট, এরকম করে সবগুলো জিনিসের ডেরিভেটিভস হচ্ছে গ্রুপ বি। এই যে 5 ভাগ দেখে ভয় পাওয়ার কিছু নাই, এই গ্রুপ এ আর গ্রুপ বি হচ্ছে এমব্রায়োলজির প্রাণ। আজকে যে ক্লাসটা নিব তারও দেখা যাবে 75% টাইম নিয়ে শুধুমাত্র গ্রুপ এ আর গ্রুপ বি পড়াচ্ছি, কারণ এই টপিকসগুলোই বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চেন আসে। এই গ্রুপ এ আর গ্রুপ বিতে আপনার কনসেপশন হতে হবে ক্রিস্টাল ক্লিয়ার। নেক্সট সিডিইতে পড়া দেখতে যতটা লাগছে আসলে ততটা পড়াও না। গ্রুপ সিতে টপিক্সের নাম অনেক, টপিক্সগুলো অবশ্যই ইম্পর্টেন্ট, অহরহ পরীক্ষায় আসে, কিন্তু এইগুলো হচ্ছে দাগানো পড়া। একমাত্র ফিটাল সার্কুলেশন এই একটা পয়েন্ট বা এই একটা টপিক্স বলবো যে আপনাকে ভালোভাবে সবটুকু বুঝে নিতে হবে, তা বাদে বাকি সবগুলো টপিক্স, এই যে প্লাসেন্টা, অর্গান ডেভেলপমেন্ট, অ্যামনিওটিক ফ্লুইড, আম্বিলিকাল কর্ড, টুইনিং, ক্লোনিং, টেরাটোজেনেসিস, প্রত্যেকটা টপিক্স থেকে 3-4 লাইন দাগানো পড়া, যতটুকু দাগিয়ে দেবো সেটা মোর দ্যান এনাফ ফর ইউর এনি এক্সাম, নট অনলি রেসিডেন্সি। আপনি এই পড়াটুকু দিয়ে যে কোনো পরীক্ষা কভার করতে পারবেন। গ্রুপ ডি হচ্ছে সিস্টেমিক এমব্রায়োলজি। এমনিতেই দেখবেন যে এমব্রায়োলজির মধ্যে বেসিক এমব্রায়ো থেকে পরীক্ষায় কোশ্চেন আসে বেশি, সিস্টেমিক এমব্রায়োলজি থেকে কোশ্চেন আসে না তা না, কিন্তু কোশ্চেন আসে খুবই কম। মোর ওভার এই পড়াগুলো হচ্ছে অলরেডি রিভিশন পড়া, অ্যানাটমির অন্যান্য ক্লাসে আমরা অলরেডি কভার করে ফেলেছি। কীরকম? অ্যাবডোমেন ক্লাসটা যখন করেছি প্রত্যেকটা অর্গানের লাস্টে এক লাইন করে ডেভেলপমেন্ট করে এসেছি। যখন হেডনেক পড়েছি ক্লাসটা শুরুই হয়েছে ফ্যারেঞ্জিয়াল আর্চ পাউচের বক্স দিয়ে। একই রকমভাবে যখন থোরাক্স ক্লাস করেছি হার্টের ডেভেলপমেন্টের একটা বক্স পড়েছি। তো এই পড়াগুলো অলরেডি অ্যানাটমির অন্যান্য চ্যাপ্টারের সঙ্গে পড়া শেষ। মোর ওভার আজকে ক্লাসে তো আমরা গ্রুপ বি একদম ক্লাস থেকে সবাই মুখস্থ করে যাব, তাই তো? তাহলে যেহেতু গ্রুপ বিতে হোল বডি ডেরিভেটিভস পড়ছি সেখানেও আরেকবার পড়া হয়ে যাবে। তো লাস্টে যে সিস্টেমিক এমব্রায়োলজি শুধু দাগিয়ে নেওয়ার পালা। লাস্টে একদম গ্রুপ ই যেটা, সেটা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড উইক, দ্যাট ইজ জার্মিনাল অ্যান্ড এমব্রায়োনিক পিরিয়ড। এখানে একটু কথা বলি, এই জিনিসটা আপনার পড়ার জন্য অলরেডি নাইস টু নো টাইপের একটা জোন, মানে এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসে খুবই কম, বা 1-2বার এলেও দেখা গেছে ঘুরে ফিরে ওই ইমপ্লান্টেশন বা নটোকট ফর্মেশন এরকম 2-4টা টপিক্স। তো এটা আপনি যখন পড়তে যাবেন, ল্যাংম্যান মেইন বইটা আমাদের এমব্রায়োলজি যেটা, দেখবেন যে বইয়ের অলমোস্ট হাফ জুড়ে খালি এই প্রথম 3 সপ্তাহ, আর বাকি হাফের মধ্যে আবার ফুল ফিটাস তৈরি শেষ। তার মানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড উইক শুনতে কম মনে হলেও অনেক ঘটনাবহুল, অনেক ইম্পর্ট্যান্ট। কিন্তু আমরা তো আসলে জানার আগ্রহে পড়তে বসছি না, আমরা সবাই পরীক্ষা পাশের উদ্দেশ্যে পড়ছি। তাহলে এই জায়গাটা আমরা শীট থেকে পড়বো না, এটা আমরা ছবি এঁকে পড়বো। একদম ক্লাসের লাস্টে দেখা যাবে 10-15 মিনিটের মধ্যে ছবিতে যতটুকু ইনফরমেশন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট খালি ততটুকু জানবো। ওকে, তাহলে এই হবে আমাদের আজকে ক্লাসের কি বলবো কাল্পনিক একটা স্ট্রাকচার। এখন আমরা ধীরে ধীরে ক্লাসের টপিক্সের মধ্যে চলে যাই। তাহলে পড়া শুরু করছি গ্রুপ এ দিয়ে। গ্রুপের ফার্স্ট টপিকস হচ্ছে আমাদের মিওসিস। কিন্তু জাম্প করে শুরুতেই মিওসিসে চলে গেলে একটু কেমন দেখায়। মাইটোসিস নিয়ে 1-2 লাইন একটু বলে নিই। দেখেন,
মাইটোসিস, আচ্ছা এর সঙ্গে আমরা আপনাদের এমব্রায়োলজির শীটটা ফলো করব কিন্তু, হ্যাঁ 12 এডিশনের জেনেসিসের এমব্রায়োলজির যে শীট সেটা আপনারা সামনে রাখতে পারেন। এইটার অনুযায়ী পেজ নাম্বার আমি সঙ্গে সঙ্গে বলে দিব। এমব্রায়োলজি, হ্যাঁ অন্যান্য চ্যাপ্টারে পড়াশোনার ফরম্যাটটা কীরকম হয় ইউজুয়ালি আপনি ক্লাসটা করবেন, তারপর আপনি শীটটা পড়ে ফেলবেন, এরপর আপনি কোয়েশ্চেন ব্যাংকে যাবেন, টোটাল টপিক্সটা থেকে বা টোটাল চ্যাপ্টারটা থেকে কনফিউজিং জায়গাগুলো বা ইম্পর্টেন্ট জায়গাগুলো দেন আপনি মেন বই থেকেও একটু সর্ট আউট করবেন, তাই তো? কারণ পরীক্ষায় টপিক্স রিপিট হয়, কোয়েশ্চেন হুবহু রিপিট কিন্তু হবে না, তাই না? আচ্ছা, এমব্রায়োলজিতে এতখানি সাহস আমার নাই যে আপনারা সবাই শীটটা পড়ে ক্লাসটা করে আবার একটু ল্যাংম্যান খুলবেন, আমি এতটাও হোপফুল না। তাই আমি যেটা করি যে এমব্রায়োলজি এই যাবৎকালের মানে আমার তো জেনেসিসের সঙ্গে পথ চলা বেশ অনেক বছর হয়ে গেল, পর শুরু থেকেই তো ক্লাসগুলো নিচ্ছি, তাতে করে যেটা হয়েছে এমব্রায়োলজি সবগুলো কোয়েশ্চেন মোটামুটি আমার জানা মুখস্থ এরকম হয়ে গেছে। তো টপিক ওয়াইজ আলাদা যে লাইনগুলো পরীক্ষায় এসেছে বা আসতে পারে এই লাইনগুলো আমি ক্লাসেই বলে দিব। তাই আমার বলা প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা লাইন নোট করে নিতে হবে। হ্যাঁ, আমি ক্লাসে বলছি মানেই সে লাইনটা কোনো না কোনোবার ঘুরে ফিরে পরীক্ষায় এসেছে। তো ক্লাসে বলা লাইনগুলোও যদি অন্তত টুকে রাখতে পারেন এনাফ। হ্যাঁ, এর বাইরে থেকে আশা করছি না পরীক্ষায় কিছু আসতে পারে, কিন্তু ডিসক্লেইমার আছে। সেটা কীরকম? এক্সপেকটেশনটা তো আগে ফিক্স করে নিতে হবে। আপনার এক্সপেকটেশনটা কীরকম? যে জেনেসিস আপনাকে অবশ্যই খুব ভালো একটা সার্ভিস দিচ্ছে, কিন্তু তারপরও কি এমনটা হবে যে পরীক্ষায় 100টা কোয়েশ্চেনই আপনার কমন, সেখান থেকে আপনাকে 70-80 পেয়ে চান্স পেতে হবে? সিনারিও কি সেটা? একদমই কিন্তু না। আপনি যতই পড়ে যান পরীক্ষায় 100টা কোয়েশ্চেন আপনি কখনোই কমন পাবেন না, এবং আপনাকে চান্স পাওয়ার জন্য 100তে 100 পেতেও হচ্ছে না, এটা পাওয়াই সম্ভব না। আপনি সবটুকু পড়ে সবটুকু রিভিশন দিয়ে যাওয়ার পরও দেখা যাবে যে পরীক্ষায় 65 থেকে 70% কোয়েশ্চেন কমন। এর মধ্যে আপনি আপনার কনসেপশন থেকে আরও কিছু আইডিয়া করে দাগিয়ে আসতে পারছেন। তার মানে দেখা যাবে যে রেসিডেন্সিতে এমন কোনো সাবজেক্টই নেই যে সাবজেক্টে বিলো 60% কারেক্ট করে আসতে পারলে চান্স পাওয়া যায়। আবার একই সঙ্গে এমন কোনো সাবজেক্টও নেই যে সাবজেক্টে চান্স পাওয়ার জন্য মোর দ্যান 75% পাওয়া লাগে, নট নেসেসারি। ওকে, তার মানে প্রিটি একটা গুড টার্গেট হচ্ছে 65 থেকে 75, এতটুকুর মধ্যে থাকতে পারলে কম বেশি সব সাবজেক্টেই চান্স পাওয়াটা সম্ভব। হ্যাঁ, এটা ডিপেন্ড করে আপনার ইনস্টিটিউশন চয়েসের উপর। তারপরও গুড একটা টার্গেট হতে পারে যদি আপনি 70+ রাখতে পারেন, দ্যাটস এনাফ। তাহলে আপনাকে এইটুকু আগে মাথায় রাখতে হবে যে আমি সবটুকু পড়ে সবটুকু রিভিশন দিয়ে কোয়েশ্চেন ব্যাংকের যত কোয়েশ্চেন আছে এগুলো যদি রিপিট আসে আমি কনফিডেন্ট এনাফ যে আমি সব পারবো। এই লেভেলে প্রিপারেশন দিয়ে নিজেকে তৈরি করে আমি যাব। তারপরও চান্স পেতে হলে আমাকে দেখা যাবে যে 100টা 100 বা নাম্বার যেটা ভ্যারি করুক, আমাকে পার্সেন্টেজে বলি অ্যাটলিস্ট আমাকে 75% অ্যাটলিস্ট এনশিওর করে আসতে হবে। ওকে, তাহলে আপনি যদি পরীক্ষা দিয়ে এসে তারপর বলেন যে এরকম যে পরীক্ষায় তো স্কুলের কম্পোজিশন আসলো, এটা তো ক্লাসে কখনো পড়ানো হয়নি, আমার টপিকস থেকে না ইন জেনারেল বলছি, এরকম কোশ্চেন তো আপনি পরীক্ষায় অবশ্যই পাবেন যেগুলো কোথাও কোনোদিন শোনেননি বা পড়ানো হয়নি। এই জন্যই তো আপনাকে বলা হয়নি যে 100তে 100 পেয়ে চান্স পেতে হবে, বা ইউজুয়ালি কেউ পায় না। বাইরের দেশের পরীক্ষাগুলোতে যাও বা সম্ভব, বাংলাদেশে সম্ভব না, তাই তো? তাহলে এমব্রায়োলজি থেকেও এমন কোয়েশ্চেন আসতেই পারে যেটা হয়তো বা ক্লাসে কভার হলো না, কিন্তু আপনি যদি এতটুকু শখ থাকে যে ক্লাসটা পরিপূর্ণভাবে আপনি ফলো করতে পেরেছেন, কোয়েশ্চেন ব্যাংকে যত ধরনের কোয়েশ্চেন ছিল সেটা এমসিকিউ দিয়ে সবটুকু আপনার ভালোভাবে রিভিশন দিয়ে আয়ত্তে আছে, মানে শুধু পড়া না, আয়ত্তে থাকা। ওকে, তারপর আপনি পরীক্ষার হলে বসে একটা অ্যাটিপিক্যাল কোয়েশ্চেন পেলেও নিজেই কনফিডেন্ট থাকবেন যে এই কোয়েশ্চেনটা না করার জন্য আমার চান্স পাওয়া মিস হবে। ওকে, আচ্ছা তাহলে এখন আমরা পড়া শুরু করছি। ফার্স্টে কথা বলবো মাইটোসিস দিয়ে। শীটে একদম ফার্স্ট পেজ মানে পেজ নাম্বার 3-তে মাইটোসিস আছে, বাট মাইটোসিস ইন ডিটেলস পড়তে হবে না, আমাদের টার্গেট মিওসিস। মাইটোসিস নিয়ে জাস্ট একটা আইডিয়া দিয়ে রাখি। মাইটোসিস হচ্ছে ওয়ান টাইপ অফ সেল ডিভিশন, যেখানে একটা প্যারেন্ট সেল থেকে কমপ্লিটলি ইকুয়াল 2টা ডটার সেল তৈরি হয়। ওকে, ডটার সেলের সংখ্যা 2। এই ডটার সেলের কন্টেন্ট হয় প্যারেন্ট সেলের হুবহু সমান। ওকে, আমাদের যে কোনো একটা সেলের কন্টেন্ট কি, আমরা কয়টা ক্রোমোজোমের মালিক?
46টা। এই 46-এর মধ্যে 44টা হচ্ছে অটোসোম, এক জোড়া হচ্ছে সেক্স ক্রোমোসোম, যেটা মেয়েদের ক্ষেত্রে দুইটাই এক্স, ছেলেদের ক্ষেত্রে এক্স অ্যান্ড ওয়াই। তো ডটার সেল যে দুইটা তৈরি হবে সেই দুইটাতেও 46টা ক্রোমোসোমই তৈরি হবে। এবং আমাদের ডিএনএ কাউন্ট যেহেতু আমরা ডিপ্লয়েড 2n, তার মানে এই ধরনের একটা প্যারেন্ট সেল, এই প্যারেন্ট সেলের মধ্যে ক্রোমোসোম কাউন্ট ছিল 46 এবং ডিএনএ কাউন্ট ছিল 2n। এই সেলটা থেকে মাইটোসিসে তৈরি হবে দুইটা ডটার সেল এবং প্রত্যেকেরই কাউন্ট হবে 46 to n। এখন কথা হচ্ছে এই মাইটোসিস কোথায় হয়? বডির অল সোমাটিক সেলে। ঠিক আছে, তাহলে 3টা লাইন মনে রাখেন যে মাইটোসিসে ডটার সেলের সংখ্যা 2টা, ডটার সেলের প্রত্যেকের কন্টেন্ট হচ্ছে প্যারেন্ট সেলের সমান এবং মাইটোসিস হয় বডির যে কোনো সোমাটিক সেল। মাইটোসিসের সাব ডিভিশন আমরা মোটামুটি ক্লাস 7-8 থেকে পড়া শুরু করেছি, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। ব্যাস এতটুকু আইডিয়া নিয়ে আমরা নেক্সট পড়াতে জাম্প করছি, দ্যাট ইজ মিওসিস। মিওসিস পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট। ওকে, পরীক্ষায় কোশ্চেন এলে মিওসিস থেকেই আসবে, তাই এটা ভালোভাবে বুঝতে হবে। শুরুটা আমরা করব মাইটোসিসের সঙ্গে মিওসিসের কি ডিফারেন্স সেটা দিয়ে। ওকে, আচ্ছা, মিওসিসেও এটা ওয়ান টাইপ অফ সেল ডিভিশন, কিন্তু এখানে একটা প্যারেন্ট সেল থেকে ডটার সেল তৈরি হবে 4টা এবং প্রত্যেকটা ডটার সেলের কন্টেন্ট হবে প্যারেন্ট সেলের অর্ধেক। 46-এর অর্ধেক কত? 23। 2n এর অর্ধেক কত? n। অর্থাৎ মিওসিসের এই যদি হয় একটা প্যারেন্ট সেল যার মধ্যে ছিল 46 2n, এটা ইন টোটাল 4টা ডটার সেলের জন্ম দিবে এবং প্রত্যেকটা ডটার সেলের কন্টেন্ট হয়ে যাবে এর অর্ধেক। 46-এর অর্ধেক 23 এবং 2n এর অর্ধেক হচ্ছে n। ঠিক আছে, এই হচ্ছে মিওসিস। আরেকটা লাইন কি থাকে যে কোথায় হয়? মাইটোসিস হয় বডির যে কোনো সোমাটিক সেলে, মিওসিস হয় শুধুমাত্র জার্ম সেলে বা বলতে পারেন গ্যামেট তৈরির জন্য। মেল গ্যামেট যেরকম স্পার্ম, ফিমেল গ্যামেট যেমন ওভাম, তার মানে শুধুমাত্র স্পার্ম বা ওভাম তৈরি করার জন্যই মিওসিসের দরকার, বাকি ফুল বডিতে মিওসিসের কোনো অ্যাপ্লিকেশন নেই। ওকে, এখন আমরা চলে আসি সাব ডিভিশনগুলোতে। লক্ষ্য করেন মিওসিসকে 2 ভাগে ভাগ করা হলো, একটা হচ্ছে মিওসিস 1 আর একটা মিওসিস 2। মিওসিস 1-কে বলছে রিডাকশনাল ডিভিশন। কেন? ছোট্ট করে নোট করে রাখেন যে এখানে ক্রোমোসোম সংখ্যাটা কমে অর্ধেক হয় কিন্তু ডিএনএর কোনো অল্টারেশন হয় না, দ্যাট ইজ রিডাকশনাল ডিভিশন। মিওসিস 2-কে বলছি ইকুয়েশনাল, কারণ এখানে ক্রোমোসোমের সংখ্যার কোনো চেঞ্জ হয় না কিন্তু এখানেও কমে। কোনটা কমে? ডিএনএ। এখানে আবার ডিএনএটা কমে অর্ধেক হবে। ওকে, তার মানে টোটাল চেহারাটা এরকম যে এই সেলটা প্রথমবার ডিভিশন হয়ে 2টা সেল তৈরি করছে, এটাকে আমরা বলছি মিওসিস 1। এবং মিওসিস 1-এ শুধুমাত্র ক্রোমোসোমের রিডাকশন হচ্ছে, তাহলে ক্রোমোসোম 46 থেকে কমে 23 এই মিওসিস 1-এই হয়ে যাবে, কিন্তু ডিএনএ কাউন্টের কোনো অল্টারেশন হবে না। ডিএনএ কাউন্ট কিন্তু দেখেন 2n-ই রয়ে যাবে। এটা হচ্ছে মিওসিস 1 কমপ্লিট। মিওসিস 2-তে সে আবার কি হবে? এই যে এই সেলটা মিওসিসের 2 এর পর 2টা সেল তৈরি করবে, এই সেলটাও মিওসিস 2 এর পর 2টা সেল তৈরি করবে। এবং মিওসিস 2-তে আমরা বললাম যে এখানে ক্রোমোসোমের কোনো অল্টারেশন হয় না, যে কারণে মিওসিস 2-কে বলছে ইকুয়েশনাল ডিভিশন। কিন্তু এখানেও কাজ হয়, এবং কি কাজ হয়? ডিএনএ সংখ্যাটা কমে অর্ধেক হয়, অর্থাৎ এই 2n থেকে কমে n হওয়া, এটাই হচ্ছে মিওসিস 2 এর কাজ। ক্লিয়ার? আচ্ছা, লক্ষ্য করে দেখেন মাইটোসিসকে যেরকম আমরা প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এই 4 ভাগে ভাগ করেছি, মিওসিস 1 এবং মিওসিস 2 প্রত্যেককে মাইটোসিসের মতন করে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ 1 এবং 2-তে ফার্দার ডিভাইড করা হয়। মোটামুটি সবগুলো স্টেপই মাইটোসিসেরই হোমোলোগাস, ওইগুলো আমাদের কনসার্ন না। আমাদের কনসার্ন শুধুমাত্র প্রোফেজ 1, কারণ এই প্রোফেজ 1 হচ্ছে ইউনিক সব ঘটনার মালিক। প্রোফেজ 1-এ যেসব ঘটনা ঘটছে সেগুলো শুধুমাত্র মিওসিসে হয়, এই ঘটনাগুলো মাইটোসিসে হয়নি এর আগে কখনো। তাই পরীক্ষায় যখন মিওসিস থেকে কোশ্চেন করবে অ্যাকচুয়ালি ফোকাস করবে প্রোফেজ 1-কে। প্রোফেজ 1টা আমাদের ইন ডিটেলস খুব ভালোভাবে পড়ে ফেলতে হবে। ওকে, এখন লক্ষ্য করো এই প্রোফেজ 1-কে 5টা ভাগে ভাগ করলো। কি কি নাম একবার করে বলেন? দেখেন, লিপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন অ্যান্ড ডায়াকাইনেসিস। আমরা কি করব? শীতের রাতে যেভাবে ঘুমাই গল্পে গল্পে পড়ে ফেলবো, তার সঙ্গে মিলিয়ে পুরো প্রোফেজ 1 পড়ে ফেলবো। আমরা লেপ মুড়ি দিই না, ক্রোমোসোমও লেপ মুড়ি দিবেন, অনেকটা তাই, বুঝিয়ে বলছি। দেখেন
আমরা শীতের রাতে কীভাবে ঘুমাই? একটু জড়সড় খাটো হয়ে ঘুমাই, বা অনেকে থাকলে একটু কাছাকাছি সরে আসি যেন গরম লাগে। লেপ্টোটিনেও একটা ক্রোমোজোম সেম এই তিনটা কাজ করবে। ক্রোমোজোমগুলো খাটো হবে, মোটা হবে এবং কাছাকাছি সরে আসবে। তার মানে লেপ্টোটিনে ক্রোমোজোম বিকামস শর্টেন্ড, থিকেন্ড এবং কাম ক্লোজার। লেপ্টোটিন কমপ্লিট। নেক্সট ফেজের নাম কি? জাইগোটিন। জাইগোট মানেই জোড়া। জাইগোট তো একা তৈরি করা যায় না, বাবা মা একটা পেয়ার লাগে না জাইগোট তৈরি করতে? তাহলে এখানে মনে রাখবেন জাইগোটিনে খালি জোড় গঠন করে। লেপ্টোটিনে কি ছিল? টোটাল 46টা ক্রোমোজোমই কাছাকাছি সরে আসলো। জাইগোটিনে কি হবে? এখান থেকে দুইটা দুইটা করে ক্রোমোজোম আলাদা আলাদা জোড়া তৈরি করে ফেলবে, মানে 46টা ক্রোমোজোম থেকে 23টা পেয়ার তৈরি হবে। ঘটনা একটাই, নাম ভিন্ন ভিন্ন। পরীক্ষায় যে কোনো নাম দিতে পারে, যাহা পেয়ারিং তাহাই সিনার্সিস তাহাই কনজুগেশন। ওকে, আচ্ছা নেক্সট আসেন প্যাকাইটিন। আমরা কি করি? আরও আরামের জন্য কোলবালিশের উপর হাত পা তুলে দিই। ক্রোমোজোম তো কোলবালিশ পাবে না, সে পাশের ক্রোমোজোমের উপর হাত পা তুলে দেবো। বলেন তো কি বোঝাচ্ছি? ভেরি গুড, ক্রসিং ওভার, তাই না? আচ্ছা, তার মানে ক্রসিং ওভার যদি মাথায় রাখতে পারেন, বাকি পড়াগুলো কিন্তু মুখস্থ করা লাগছে না, অটো ক্লিক করবেন, মানে অপশানে দেখলেই আপনি চিনতে পারবেন যে এখানে ক্রসিং ওভার হচ্ছে, মানে এখানে কায়াজমা ফর্ম হচ্ছে, এখানে এক্সচেঞ্জ অফ জেনেটিক ম্যাটেরিয়াল হয়ে যাচ্ছে। প্যাকাইটিনও পড়া হয়ে গেল। নেক্সট ফেজের নাম কি? ডিপ্লোটিন। রাতে যত ঠান্ডা থাকে, হ্যাঁ, যখন সকাল হয়ে যায়, সূর্য উঠে যায়, তখন গরম লাগে না একটু? তাহলে ক্রোমোজোমগুলা দূরে সরে যাওয়া শুরু করে। দেখেন, পড়তে হবে বুঝে বুঝে। গ্র্যাজুয়েশন আর পোস্ট গ্র্যাজুয়েশনের মধ্যে একটু পার্থক্য আছে। সেই পার্থক্যটা যে যত তাড়াতাড়ি ধরতে পারবে, সে তত তাড়াতাড়ি এরকম পোস্ট গ্র্যাজুয়েশনের যে এমসিকিউ বেসড এক্সামগুলো, সেগুলো ক্র্যাক করতে পারবে। কীরকম? যদি পরীক্ষায় দেয় যে সেপারেশন অফ ক্রোমোজোম অকার্স অ্যাট ডিপ্লোটিন ফেজ, এই লাইনটা কী হবে? ট্রু না ফলস? লাইনটা কিন্তু হবে ফলস। কেন? কারণ এই সেপারেশনটা শুধুমাত্র শুরু হয় ডিপ্লোটিনে, কমপ্লিট হয় তা তো বলিনি। কমপ্লিট হয় আফটার যে ডায়াকাইনেসিস। বুঝে নেন, এই যে 23 জোড়া, এরা সরে যাওয়া শুরু করবে ডিপ্লোটিনে, বাট কমপ্লিটলি সেপারেটেড হয়ে যাবে। এই যে একটা ডটার সেলে 23টা, বাকি ডটার সেলে বাকি 23টা ক্রোমোজোম। এই কমপ্লিট সেপারেশনটা হবে আফটার ডায়াকাইনেসিস। এবং এই যে ঠিকঠাক সেপারেশন, এটাকেই বলছে ডিসজাংশন। যদি কোনো কারণে ইনকমপ্লিট সেপারেশন হতো, মানে একটা সেলের মধ্যে 24টা ক্রোমোজোম চলে গেল, আরেকটার মধ্যে 22টা চলে আসলো, হতে পারে না? পারে। সেটাকে বলে নন ডিসজাংশন, যার রেজাল্ট হিসেবে ডিফারেন্ট টাইপের জেনেটিক ডিজিজ হয়। আমরা তো পড়েছি মনোজোমি, ট্রাইজোমি, টেট্রাজোমি, পড়েছি না জেনেটিক ক্লাসে, বা পড়বো, হ্যাঁ, জেনেটিক্সে। ওকে, তাহলে মিওসিস থেকে এমব্রায়োলজিক্যাল বেসিসে, মানে অ্যানাটমিক্যাল বেসিসে, এইটুকু পড়া আমাদের জন্য এনাফ। ওকে, তাহলে আরেকবার রিভিশন করি একটু শর্টকাটে, যে মিওসিস কী টাইপের সেল ডিভিশন? এমন যেখানে ডটার সেলের সংখ্যা 4টা এবং প্রত্যেকটা ডটার সেলের কন্টেন্ট প্যারেন্ট সেলের অর্ধেক। মিওসিস কোথায় হয়? শুধুমাত্র গ্যামেট তৈরির উদ্দেশ্যে হয়। ওকে, মানে জার্ম সেলে হয়। আর মিওসিসের ডিভিশনগুলোর মধ্যে প্রোফেজ 1টা আমাদের ইন ডিটেলস পুরোটা পড়তে হবে। নেক্সট আমরা চলে যাব পেজ নাম্বার 5-এ, দ্যাট ইজ গ্যামেটোজেনেসিস। ওকে, আচ্ছা লক্ষ্য করেন, আমাদের গ্যামেট আছে কয়টা? 2টা। মেল হইলে স্পার্ম, ফিমেল হইলে ওভাম। তো মিওসিস হয় শুধুমাত্র গ্যামেট তৈরির উদ্দেশ্যে, তার মানে স্পার্মের কন্টেন্টও 23N, ওভামের কন্টেন্টও 23N। তাহলে কি মিওসিস মানেই গ্যামেটোজেনেসিস? তা তো না, সূক্ষ্ম একটা পার্থক্য আছে। পার্থক্যটা কি চিন্তা করেন? জেনেটিক্স ক্লাসে 2টা টার্ম ইউজ হয়, যে ফেনোটাইপ অ্যান্ড জেনোটাইপ। দুটোর পার্থক্য কি মনে আছে? বা দুটো কি জিনিস বুঝি আমরা, একটু বুঝিয়ে বলি। জেনোটাইপ হচ্ছে জেনেটিক চেহারা, হ্যাঁ, বা জেনেটিক ম্যাপিং যেটাই বলেন। ফেনোটাইপ হচ্ছে বাইরের মরফোলজি। তার মানে 23N দুটোরই জেনোটাইপ, হ্যাঁ, যে দুটোর মধ্যেই 23টা ক্রোমোজোম এবং হ্যাপ্লয়েড সংখ্যক ডিএনএ বিদ্যমান, কিন্তু দুইজনের মরফোলজি তো ভিন্ন। স্পার্ম বললে আপনার মাথায় ঠিক এরকম একটা চেহারাই ভেসে ওঠে, অন্যদিকে ওভাম বললে একটা ভিন্ন চেহারা। তার মানে জেনোটাইপ সেম হলেও এদের ফেনোটাইপ সেম না। শুধুমাত্র 23N তৈরি করে বসে থাকলে এনাফ না। টিপিক্যাল বাইরের চেহারা কোনটা সেটা না বলে দিলে আপনি বুঝবেন না যে স্পার্ম তৈরি হয়েছে নাকি ওভাম, তাই তো? তার মানে এখন গ্যামেটোজেনেসিসের ডেফিনেশনটা একটু লক্ষ্য করেন। একটা প্রিমিটিভ জার্ম সেল, হ্যাঁ, তাকে 2টা চেঞ্জ প্রসেস কমপ্লিট করতে হবে। প্রথমটা হচ্ছে ক্রোমোজোমাল অল্টারেশন, সেকেন্ড কাজটা হচ্ছে মরফোলজিক্যাল অল্টারেশন।
এই দুটো কাজ কমপ্লিট হওয়ার পরেই আপনি ডিসিশন নিতে পারবেন যে মেল গ্যামেট নাকি ফিমেল গ্যামেট তৈরি হয়েছে। ওকে, যখন এই দুটো চেঞ্জ প্রসেস একত্রে সংঘটিত হয় তখন যে পরিপূর্ণ প্রসেসটার নাম হয়ে যায় গ্যামেটোজেনেসিস। তার মানে আরেকবার একটু বুঝিয়ে বলি, দেখেন প্রিমিটিভ জার্ম সেল সেটা মেল হোক বা ফিমেল হোক তাকে দুইটা কাজ করতে হবে। প্রথম কাজটা হচ্ছে ক্রোমোজোমাল অল্টারেশন, বা এটাই হচ্ছে অ্যাকচুয়ালি মিওসিস। নেক্সট কাজটা হচ্ছে মরফোলজিক্যাল ম্যাচুরেশন। তার মানে একদম জিস্ট করে ফেললে গ্যামেটোজেনেসিস ইকুয়াল টু মিওসিস প্লাস মরফোলজিক্যাল চেঞ্জ। ক্লিয়ার এখন? ওকে, তাহলে মেল গ্যামেটের নাম কি? স্পার্ম। তার মানে গ্যামেটোজেনেসিস ইন মেল ইকুয়াল টু স্পার্মাটোজেনেসিস। একই রকমভাবে ফিমেল গ্যামেটের নাম ওভাম, তার মানে গ্যামেটোজেনেসিস ইন ফিমেল ইকুয়াল টু ওজেনেসিস। অর্থাৎ আমরা পড়িনি কিন্তু অলরেডি আমরা একটা আইডিয়া পেয়ে গেছি, যেহেতু আমরা গ্যামেটোজেনেসিসের ডেফিনেশন জানি, স্পার্মাটোজেনেসিস আর ওজেনেসিসের ডেফিনেশনটাও সেম হবে। মানে সব জায়গাতেই আমাকে পরীক্ষায় কোশ্চেন এলে দুইটা কথাকে খুঁজে বের করতে হবে। একটা অংশ হচ্ছে ক্রোমোজোমাল অল্টারেশন বা মিওসিস, বাকি অংশটা হচ্ছে মরফোলজিক্যাল অল্টারেশন। যদি দুইটা কাজের কথাই উল্লেখ থাকে তাহলে ঘটনা সত্যি, নতুবা মিথ্যা। বুঝেন নেই? কোয়েশ্চেনের লাইনের আদলে বলি তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। পরীক্ষায় দিল যে গ্যামেটোজেনেসিস মিনস মিওসিস অফ প্রিমিটিভ জার্ম সেল। এটা কি হবে, ট্রু না ফলস? অবশ্যই ফলস, কারণ শুধুমাত্র মিওসিস মানে গ্যামেটোজেনেসিস না। মিওসিস হচ্ছে গ্যামেটোজেনেসিসের অর্ধেক কাজ, বাকি অর্ধেক কাজটা হচ্ছে মরফোলজিক্যাল ম্যাচুরেশন। দুটো কাজ কমপ্লিট করতে হবে, তারপর যে আমি ঘটনাটাকে বলতে পারবো যে গ্যামেটোজেনেসিস, নতুবা না। একই রকমভাবে যদি পরীক্ষায় দেয় যে স্পার্মাটোজেনেসিস মিনস অনলি ক্রোমোজোমাল অল্টারেশন অফ প্রিমিটিভ মেল জার্ম সেল, লাইনটা আবারও ফলস হয়ে যাবে, কারণ স্পার্মাটোজেনেসিস মানেও মিওসিস বা ক্রোমোজোমাল অল্টারেশন প্লাস মরফোলজিক্যাল অল্টারেশন। তার মানে পরীক্ষায় গ্যামেটোজেনেসিস দিক, স্পার্মাটোজেনেসিস দিক, ওজেনেসিস দিক, আমার টার্গেট হবে দুইটা অংশকে খুঁজে বের করা। যদি বলা থাকে যে দুটো কাজই হয়েছে, একটা অংশ হচ্ছে ক্রোমোজোমাল অল্টারেশন আর একটা অংশ হচ্ছে মরফোলজিক্যাল, তাহলে সত্য। আর যে কোনো অর্ধেক কাজ হয়েছে শুধু বলা থাকলে লাইনটা হয়ে যাবে ভুল। ওকে, আচ্ছা, যেমন দেখেন আমরা স্পার্মাটোজেনেসিস ওজেনেসিস পড়িনি কিন্তু দুইটা ডেফিনেশন আমাদের পড়া হয়ে গেল গল্পে গল্পে। আরেকটু গল্প করে আমরা আরেকটু এগিয়ে থাকি। হ্যাঁ, এখন একটা সিলি গল্প বলবো, কিন্তু গল্পের মাধ্যমে আপনি স্পার্মাটোজেনেসিস আর ওজেনেসিসের টাইম ফ্রেমটা পড়া অলরেডি হয়ে যাবে আপনার। গল্পটা কীরকম, ধরে নেন আমরা কোনো একটা দাওয়াতে যেতে চাই, তো বাসায় তো রেডি হচ্ছি সবাই দাওয়াতে যাওয়ার জন্য। কি মনে হয় বাসার মেয়ে সদস্যরা, ফিমেলরা কতক্ষণ আগে থেকে রেডি হওয়া শুরু করবে? এটা তো হচ্ছে রেকর্ডেড ক্লাস, সামনাসামনি আপনাদের অ্যান্সারগুলো আমি শুনতে পেলাম না, কিন্তু ধরেই নিচ্ছি যে সবাই ঘন্টা থেকে শুরু করেছেন, কেউ ঘন্টার নিচে নামেননি, তাই তো? মানে খুব তাড়াতাড়ি রেডি হলো 1-2 ঘন্টা, নাইলে এটা আরও বাড়বে, তাই না? আচ্ছা, এটা গেল মেয়েদের বেলায়। ছেলেদের বেলায় কি হয়, ছেলেরা কোথাও বের হওয়ার জন্য কতক্ষণ আগে থেকে প্রিপারেশন নেয়? হার্ডলি 10 থেকে 15 মিনিট, তাই না? আচ্ছা, এখন বলেন তো কে আগে রেডি হয়ে যায়? একই বাসায় মেয়েরা রেডি হওয়া শুরু করলো অ্যাটলিস্ট 1-1.5 ঘন্টা আগে থেকে, আর ছেলেরা শুরু করলো 10-15 মিনিট আগে থেকে। তারপরও দেখা যাবে যে ছেলেটাই আগে সুটেড বুটেড হয়ে দরজার কাছে যে রেডি, মেয়েরা তখনও পর্যন্ত কাজ শেষ করতে পারে নাই, মানে অ্যাটলিস্ট রেডি হওয়াই কমপ্লিট করতে পারেনি, তাই তো? এখানেও তাই। কীরকম একটু বুঝিয়ে বলি। একটা ছেলে বাচ্চার জন্ম হলো, সে আস্তে আস্তে বড় হলো, সে পিউবার্টিতে গেল, তখন যে তার মনে হয় যে আচ্ছা স্পার্মাটোজেনেসিস শুরু করতে হবে। ব্যাপার না, শুরু করলো, 3 মাসের মধ্যে এই চ্যাপ্টার ক্লোজ। ওই বাচ্চাটাকে বাকি জীবনের জন্য স্পার্মের প্রোডাকশন নিয়ে আর চিন্তা করতে হবে না, মানে স্পার্মাটোজেনেসিস পিউবার্টিতে শুরু হয়ে 3 মাসের মধ্যে কাজ কমপ্লিট। অন্যদিকে একটা ফিমেল বাচ্চার জন্মই হয়নি, সে তার মায়ের পেটে বসে আছে, কোনো গ্যারান্টি নেই যে ঠিকঠাক মানে ভাবে 9 মাস পর বা যেটাই বলি আমরা 9 মাস প্লাস আরও কিছুদিন আগে বা পরে সে ঠিকঠাকভাবে আদৌ পৃথিবীতে আসতে পারবে নাকি পারবে না। সেই অবস্থা থেকে কিন্তু ওই ফিমেল বাচ্চার বডির ওজেনেসিস শুরু হয়ে গেছে মায়ের পেটে থাকা অবস্থায়। এই ফিমেল বাচ্চা জন্ম নিবে, আস্তে আস্তে বড় হবে, পিউবার্টিতে যাবে, আরও বড় হবে, বিয়ে শাদী করবে, স্পার্ম চলে আসবে ফার্টিলাইজ করতে, এসে দেখবে ওজেনেসিস শুরু হয়েছিল জন্মের আগে, এখনো পর্যন্ত এত বছরেও একটা সিঙ্গেল ওভাম তৈরি হয়নি। দেখেন একটা সেল ওভাম, সে যদি রেডি হইতে বছরের পর বছর টাইম নিয়ে ফেলে, তাহলে এতগুলা সেল দিয়ে একটা ফিমেল বডি, সে তো রেডি হইতে টাইম নিবেই, তাই না? নর্মাল না? আচ্ছা, যাই হোক, ফান অ্যাপার্ট,
মানে গল্পের ছলে কিন্তু আপনার টাইম ফ্রেম পড়া শেষ। সেটা কীরকম? স্পারমাটোজেনেসিস পিউবার্টিতে শুরু হয়, কমপ্লিট যে হয় 3 মাসের মধ্যে। অন্যদিকে ওজেনেসিস শুরু হচ্ছে কখন? মায়ের পেটে থাকা অবস্থায়, ইন্ট্রাইউটেরাইন লাইফ। কমপ্লিট হবে কখন? আফটার স্পার্মের টাচ, দ্যাট ইজ ফার্টিলাইজেশন। হ্যাঁ, স্পার্মের টাচ না পাওয়ার আগ পর্যন্ত, ফার্টিলাইজেস না হলে কখনোই কিন্তু ওজেনেসিস কমপ্লিট হবে না। খুবই ট্রিকি একটা লাইন, কিন্তু ভালোভাবে বুঝে নোট করে নেন। যত বয়সী হোক একটা ফিমেল যতদিন পর্যন্ত প্রেগনেন্ট না হচ্ছে, কনসিভ না করলো, হ্যাঁ মানে স্পার্মের সঙ্গে সেকেন্ডারি ওসাইটের মিলন না হলো, ততদিন পর্যন্ত ওই ফিমেলের বডিতে ওজেনেসিস কমপ্লিট হবে না। মানে একদম স্পেসিফিক। টিল প্রেগনেন্সি যতবারই মেনস্ট্রুয়েশন হতে থাকুক, কোনোবারই ওভাম পর্যন্ত পৌঁছায় না এই প্রসেসটা, ওই সেকেন্ডারি ওসাইট পর্যন্তই থাকে। আনফার্টিলাইজড অবস্থায় মেনস্ট্রুয়েশনের মাধ্যমে বডি থেকে শেড আউট হয়ে যায়। তার মানে এই যে সঙ্গে কোনো সম্পর্কই নাই, জন্মের আগে এই প্রসেস শুরু হবে, কিন্তু কমপ্লিট হবে আফটার ফার্টিলাইজেশন। যতদিন পর্যন্ত ফার্টিলাইজেশন না হবে ততদিন পর্যন্ত প্রসেস চলমান, কিন্তু একটা সিঙ্গেল ওভামও তৈরি হবে না। ক্লিয়ার? এখন আমরা সামনে আগাতে পারি, মানে আমরা স্পারমাটোজেনেসিসে চলে আসি, পেজ নাম্বার 6। একটু একটু করে আগাই। ডেফিনেশন অলরেডি আমাদের পড়া শেষ, টাইম ফ্রেমটাও পড়া শেষ, কিন্তু আমরা একটু বইয়ের মতন করে দাগিয়ে নিব। হ্যাঁ, পেজ নাম্বার 6-এর ছবির নিচে যে প্যারাগ্রাফটা, সেখান থেকে দাগান। দেখেন, স্পারমাটোজেনেসিস শুরু হচ্ছে পিউবার্টিতে, বাট কমপ্লিট হতে অ্যারাউন্ড 3 মান্থ লাগছে। এই 3 মান্থের হিসাবটা কেমন? প্রথম যে মিওসিস বা ক্রোমোজোমাল অল্টারেশন হয় সেখানে সময় লাগে 70 দিন মতো। ফার্দার যে মরফোলজিক্যাল ম্যাচুরেশন তাতে সময় লাগে 12 দিন। তার মানে দিনের হিসাব করলে এটা দাঁড়াচ্ছে 80 থেকে 82 দিন, কিন্তু পরীক্ষায় অ্যাবাউট বা অ্যাপ্রক্সিমেট দিয়ে 3 মান্থ দিলেও সেটা ট্রু। ওকে। আর যদি জিজ্ঞেস করে যে সাইট কোথায়, আমরা তৈরি করছি মেল গ্যামেট, মেল গোনাডের নাম কি? টেস্টিস। তার মানে হবে এটা টেস্টিসে, একদম স্পেসিফিক করে বলে টেস্টিসের সেমিনিফেরাস টিউবুলে। একই রকমভাবে ফিমেল যখন আমরা ওজেনেসিস করব, সেটার সাইট কি হবে? ফিমেল গোনাড, দ্যাট ইজ ওভারি। ওকে। এই পড়াটা দেখেন আপনাদের শিটে পেজ নাম্বার 6-এই ছোট্ট একটা বক্সের আদলে দেওয়া আছে। এই বক্সটা পড়া শুরু করার আগে নিজে একটা লাইন নোট করেন, লিখে নেন একটা টেস্টিসের ভলিউম হচ্ছে 15 থেকে 20 ml। আবারও বলছি, একটা টেস্টিসের ভলিউম 15 থেকে 20 ml। তাহলে এটা কিসের ভলিউম? 2 থেকে 5 ml। এটা হচ্ছে প্রত্যেকবার ইজাকুলেশনে যতটুকু সিমেন আউট হয় তার ভলিউম। মানে প্রত্যেকবার ইজাকুলেশনে 2 থেকে 5 ml এর পরিমাণ সিমেন বডি থেকে আউট হয়। এই সিমেনের মধ্যে স্পার্মের কাউন্ট কত থাকে? পার ml এ থাকছে 100 মিলিয়ন। তাহলে 2 থেকে 5 ml এ কত থাকছে? 200 থেকে 500 মিলিয়ন। ওকে। এখানেও দেখেন গল্প লুকায় আছে। হ্যাঁ, এবং প্রত্যেকটা গল্প আসলে কেন? পড়াটা মনে রাখার স্বার্থে। আমরা তো যত পড়বো শুরুর দিকে সবাই খুব হোপফুল থাকে, যত দিন যায়, যত ক্লাস এক একটা হয়ে যায়, আমরা পড়ার চেষ্টা করি, তত মনে হয় যে পড়ার পরিমাণ অনেক। হ্যাঁ, আমি এত কোপ আপ করতে পারছি না, বা পড়লেও মাথায় তো থাকছে না। যত নতুন পড়া পড়ছি তত পুরান পড়া তো ভুলে যাচ্ছি। তাহলে আমাকে দিয়ে কীভাবে চান্স দেবে, তাই না? এবং পরীক্ষা যত আগায় আসবে তার আগ দিয়ে দেখবেন যে গায়ে দিয়ে আওয়াজ শোনা যাচ্ছে, মনে হচ্ছে যে না, জীবনের জন্য পড়াশোনা, পড়াশোনার জন্য জীবন দেওয়া যাবে না। হ্যাঁ, এত পড়াশোনা, আমি পাগল হয়ে যাচ্ছি। ওকে ফাইন, এবার তো আমাকে দিয়ে হচ্ছে না, এবার আমি ঠিক আছে ফর্ম ফিল আপ করে ফেলছি, যেহেতু টাকা আর পাওয়া যায় না, যাই আমি এবার এক্সপিরিয়েন্স গ্যাদার করে আসি। হ্যাঁ, এই কদিন রেস্ট দিই, অনেক হয়েছে, এবার আর না, এত স্ট্রেস নিতে পারতেছি না, এইবার এক্সপিরিয়েন্স গ্যাদার করি, পরের বার আমি একদম কোপায় পরীক্ষা দিব। আচ্ছা, এই চিন্তা ভাবনাগুলো যখনই আসবে তখনই মাথায় জোরে করে একটা বাড়ি মারবে, কারণ এবার না তো কোনো বাড়ি না, যা করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে। ঠিক আছে? আজ পর্যন্ত যে কারোরই এই লেভেলে পড়াশোনা বা রিভিশন হয় না যে সে আগে থেকেই বুঝবে যে আমি গেলেই আমার চান্স হয়ে যাবে। এই ফিলিং যদি কারো আসে, বরঞ্চ সে ডেঞ্জার জোনে আসে। ওকে, এটা মনে হওয়াটাই নর্মাল যে আমার কিছু মনে থাকছে না, আমি কিছুই পারি না, কিন্তু এই প্রসেস চলমান থাকবে। আমি যদি আমার যতখানি করা উচিত ছিল, আমার ইফোর্টের জায়গায় যদি আমি 100% থাকি, বা ইভেন সৃষ্টিকর্তা তো আসলে অনেক দয়ালু, যদি আমরা মোর দ্যান 80%ও থাকি, উনি বাকিটা রিওয়ার্ড হিসেবে দিয়ে আমাদেরকে একটা প্রাইজ দিয়েই দেয়। এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে কাজ করা, তাই না? এবং এই পরিশ্রমটা করে করে এই জার্নির ফেজটাকে আসলে ছোট করে নিয়ে আসা। সৃষ্টিকর্তা দেওয়ার মালিক, উনি যখন বুঝবেন যে আমার জন্য পর্যাপ্ত মানে অ্যাপ্রোপ্রিয়েট টাইম, তখনই উনি আমাকে গিফটটা করবেন, কিন্তু তার আগ পর্যন্ত আমাকে এই লড়াই চালিয়ে যেতে হবে। ওকে,
আচ্ছা, তো যে কারণে বলছিলাম, যখন পরীক্ষা দিতে যাবেন তখন তো রেসিডেন্সি পরীক্ষা চিন্তা করেন, যে আপনি সকালবেলা রওনা দিলেন, যত আগাচ্ছেন তত মনে হচ্ছে যে ঢাকা শহরে যত মানুষ সবাই বুঝি ডাক্তার, মনে হবে যে রিক্সাওয়ালা সিএনজিওয়ালা বাদে বাকি সবাই ডাক্তার, এবং এরা সবাই রেসিডেন্সি পরীক্ষা দিচ্ছে। এত ডাক্তারের মধ্যে আমি তো পরীক্ষা দিব কোলোরেক্টাল সার্জারিতে, কোলোরেক্টাল সার্জারিতে তো সর্বসাকুল্যের সিট 3টা, আমি কিভাবে 3জনের একজন হব? মনে হবে না এরকম? তো তখন নিজেকে আবার নিজে মোটিভেটেড করতে হবে। কিভাবে মোটিভেশন লুকায় আছে আপনার পড়াশোনার মধ্যে। কীরকম? এই যে এত ডাক্তার পরীক্ষা দিচ্ছে, সবাই তো আসলে পড়াশোনা করে যায় নাই, অনেকেই তো গেছে এক্সপিরিয়েন্স গ্যাদার করতে, তাই না? অনেকেই আছে না যে এইবার আমি চান্স পাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি না, আপনি তো সেই দলে নন, কারণ আপনাকে তো আমি আগে থেকে সেন্সিটাইজ করে দিলাম, তাই কি? আচ্ছা, যারাও বা পড়াশোনা করে গেল, সবাই আপনার ফ্যাকাল্টিতে পরীক্ষা দিবে না, আপনার সাবজেক্টেই দিবে না, বা আপনার ইনস্টিটিউশন চয়েসে দিয়ে রাখে নাই। যদিও বা হয় যে আপনার অ্যাকচুয়াল কম্পিটিটর, বড় জোর সেটা কত, কয়েকশো, 1-2 হাজার, তার থেকে বেশি তো না। দেখেন স্পার্মের মানে দুর্ভাগ্য, দেখেন একটা টাইম 200 থেকে 500 মিলিয়ন, তার মানে 20 থেকে 50 কোটি স্পার্ম পরীক্ষা দিচ্ছে। হ্যাঁ, সেখান থেকে চান্স পাবে কয়জন? স্পার্মের সিট কয়টা? একটা। সিনারিওটা চিন্তা করেন, মিস মুডি ওভাম একজন বসে আছে, 20 থেকে 50 কোটি স্পার্ম এসে হাজির ভাইবা দেওয়ার জন্য, সেখান থেকে পাস করবে মাত্র একজন স্পার্ম, বাকি সবাই ফেল। এবং ফেল মানে শুধু ফেল না, বাকি সবাই ডেড। আপনার ক্ষেত্রে তো অ্যাটলিস্ট এমনও না, আপনি ফেল করলে কি আপনাকে মেরে ফেলবে? না, সুযোগ আছে প্রত্যেক 3 মাস পর পর পরীক্ষায় বসার। সেটা কীরকম? 1 বছরে 4টা পরীক্ষা হয়, 2টা পার্ট 1, একটা এমফিল ডিপ্লোমা, একটা রেসিডেন্সি। প্রিপারেশন এই যে নিচ্ছেন, টানা 1 বছর লেগে থাকতে হবে। যদি এমন কোনো বাইন্ডিংস নাই, তবে বেশিরভাগের ক্ষেত্রেই দেখা যায় যে একটু অনেস্টির সঙ্গে লেগে থাকতে পারলে 1 বছরের মধ্যেই কোনো না কোনো পরীক্ষাতে চান্স ইউজুয়ালি হয়ে যায়। এক্সেপশনটা আসলে এক্সাম্পল না, অনেকে হতেই পারে যে অনেকগুলো অ্যাটেম্প লেগে গেল, কিন্তু যদি আপনি নিজের কাছে অনেস্ট হন, বাকিটা সৃষ্টিকর্তার হাতে। দেখা যায় যে বেশিরভাগ 1 বছরের মধ্যেই যদি লেগে থাকে, যদি পড়াটাকে বাদ না দিয়ে দেয়। আমরা আসলে চান্স পাই না কেন? দেখা যায় আমরা পড়াশোনা তো করি, এরপর পড়াশোনা ছেড়ে দিই, একবার হলো না, কান্নাকাটি করি, ঘুরে ফিরে বেড়াই, আবার যখন নেক্সট একটা পরীক্ষা আসে তার 1-1.5 মাস আগে আবার পড়া শুরু করি। তো অলরেডি এই যে গ্যাপটা পড়লে পড়া মাথা থেকে হারিয়ে যেতে থাকে। এমন হয় না যে রিভিশন দিয়ে দিয়ে পড়া পোক্ত হচ্ছে, তা হয় না। আসলে যত দিন যায় তত প্রিপারেশন কমতে থাকে। এই কারণে এই যে আজকে থেকে পড়া শুরু করলেন বা কয়েকদিন আগে থেকে শুরু করে ফেলেছেন, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস হবে। থামবেন সেই দিন যেদিন আপনি ওই ফেসবুকে দেন বা না দেন, কিন্তু আপনি ওইটা দেওয়ার মতন এলিজিবল হবেন, যে একটা আলহামদুলিল্লাহ বা থ্যাঙ্কস টু অলমাইটি স্ট্যাটাস দিতে পারবেন, তাই না? মানে চান্স পাওয়ার আগ পর্যন্ত এই প্রক্রিয়া চলমান থাকতে হবে। ওকে, আচ্ছা, তাহলে দেখেন একটা মোটিভেশনও পেয়ে গেলাম, সঙ্গে সঙ্গে স্ট্যাটিস্টিকটাও মুখস্থ হয়ে গেল। হলো না? নেক্সট পড়ায় দেয়, আমরা পড়বো স্পারমাটোজেনেসিসের ফ্লো চার্ট। এই সেম পড়াটা রিপিট হবে ওজেনেসিসে, সেম, অল্প 1-2 লাইন চেঞ্জ, সেটা তখন বলবো। এখানে যেমন নাম কি, স্পারমাটোগোনিয়া, প্রাইমারি সেকেন্ডারি স্পারমাটোসাইট, ওইখানে যে একই রকম হবে, নামগুলো হবে ওগোনিয়া, প্রাইমারি সেকেন্ডারি ওসাইট। ওকে, তাহলে আমরা স্পারমাটোজেনেসিস পড়া শুরু করি। প্রথমে কি হচ্ছে, ইয়ক স্যাক থেকে মাইটোসিসের মাধ্যমে তৈরি হচ্ছে প্রিমর্ডিয়াল মেল জার্ম সেল। মাইটোসিসে কন্টেন্টের কোনো চেঞ্জ হয় না, তাই দেখেন কন্টেন্ট থাকছে 46:1। আবারও মাইটোসিসের মাধ্যমে স্পারমাটোগোনিয়া, আবারও মাইটোসিসের মাধ্যমে প্রাইমারি স্পারমাটোসাইট। ওকে, তাহলে এই প্রাইমারি স্পারমাটোসাইট পর্যন্তই কন্টেন্ট কি থাকবে, 46:1, কোনো অল্টারেশন হবে না। মেল পড়েন আর ফিমেল পড়েন, প্রত্যেক ক্ষেত্রে মনে রাখবেন এই প্রাইমারি সেলটা তৈরি হয়, তারপর থেকে শুরু হয় মিওসিস। তাহলে পরীক্ষায় যদি এরকম একটা লাইন দেয় যে ফ্রম স্পারমাটোগোনিয়া আফটার মিওসিস 1 উই গেট প্রাইমারি স্পারমাটোসাইট, লাইনটা ফলস হয়ে যাবে না? কারণ এই প্রাইমারি সেলের আগে তো মিওসিস হওয়ার প্রশ্নই ওঠে না। ওকে, এখন দেখেন প্রাইমারি স্পারমাটোসাইটটা মিওসিস 1-এর পরে তৈরি করছে সেকেন্ডারি স্পারমাটোসাইট। মিওসিস 1-এ কি হয় একটু আগে আমরা পড়ে আসলাম যে ক্রোমোজোম সংখ্যাটা কালি কমে, তাই তো? তাহলে 46-এর অর্ধেক কত, 23। সেকেন্ডারি স্পারমাটোসাইটের কন্টেন্ট হবে 23টা ক্রোমোজোম, কিন্তু ডিএনএর কোনো অল্টারেশন হবে না, তাই তো? যদি পরীক্ষায় দেয় যে আফটার মিওসিস 1 ফ্রম প্রাইমারি স্পারমাটোসাইট উই গেট 4 সেকেন্ডারি স্পারমাটোসাইটস, তাহলে কি হবে, ফলস হবে। কেন? ছবি মনে নাই? এই যে একটা সেল,
সে মিওসিস 1 এর পরে কয়টা সেল তৈরি করে? 2টা। মানে মিওসিস মানেই যে সব সময় 4 তা কিন্তু না। ওকে, এই সেলটাও আবার মিওসিস 2 এর পরে তৈরি করবে 2টা সেল, এই সেলটাও 2টা, ফলে টোটাল 2 দুগুণা 4, এই হচ্ছে ডটার সেলের সংখ্যা। মানে একটা প্রাইমারি সেল থেকে মিওসিস 1 এর পরে সেকেন্ডারি সেল তৈরি হচ্ছে 2টা। একই রকম ভাবে এই যে সেকেন্ডারি সেল, সেও মিওসিস 2 এর পরে স্পার্মাটিড তৈরি করবে কয়টা? 2টা। কিন্তু সেকেন্ডারি সেলের সংখ্যা যেহেতু 2টা, ফলে টোটাল একটা প্রাইমারি সেল থেকে স্পার্মাটিড তৈরি হয়ে যাচ্ছে 4টা। এই হচ্ছে হিসাবটা, মাথায় রাখবেন। ওকে, তাহলে এখন দেখেন এই সেকেন্ডারি স্পার্মাটোসাইটটা আবার মিওসিস 2 এর পরে তৈরি করবে স্পার্মাটিড। যদি পরীক্ষা দেয় যে ফ্রম সিঙ্গেল সেকেন্ডারি স্পার্মাটোসাইট কয়টা স্পার্মাটিড তৈরি হয়, তাহলে কিন্তু সংখ্যা হবে 2টা, তখন কিন্তু 4টা না। আচ্ছা, মিওসিস 2 তে আবার কি হয়? ক্রোমোজোম তো আগেই কমে 23 হয়ে গেছে, তাহলে ক্রোমোজোম নিয়ে করণীয় কিছু নাই, কিন্তু করার কাজ হচ্ছে ডিএনএতে। ডিএনএ কাউন্টটা এখন কমে অর্ধেক হবে, 2n এর অর্ধেক কত? n। তাই দেখেন এই পর্যন্ত আমাদের মিওসিস কিন্তু কমপ্লিট, কিন্তু এখনো আমরা ম্যাচিউর স্পার্ম পাইনি। এই যে স্পার্মাটিড থেকে স্পার্ম তৈরির এই যে জার্নিটা, এটাই হচ্ছে মরফোলজিক্যাল ম্যাচুরেশন, যেটাকে মেইলে একটা নতুন নামে আমরা ডাকি। নামটা কি? স্পার্মিওজেনেসিস। হ্যাঁ, স্পার্মিওজেনেসিসে কি হবে? টিপিক্যাল স্পার্মের যে চেহারা, সেই চেহারাটা তৈরি হবে, মানে মরফোলজিক্যাল চেঞ্জগুলো হবে। তার মধ্যে 4টা কথা আসবে। কি কি? অ্যাক্রোজোম তৈরি হবে, কনডেনসেশন অফ নিউক্লিয়াস হবে, বডির বাকি পার্টগুলো তৈরি হবে, দ্যাট ইজ নেক, মিডল পিস, টেইল। যে এক্সট্রা সাইটোপ্লাজম থাকবে সেটা শেড আউট করে দেবে। এই পড়াটাই দেখা গেল পরীক্ষায় স্পার্মিওজেনেসিস টার্মটা ইউজ করলো না, জানতে চাইলো যে একটা ম্যাচিউর স্পার্মের কি কি মরফোলজিক্যাল চেঞ্জ হয়। অ্যান্সার কিন্তু হবে এই 4টাই। ওকে, আচ্ছা, স্পার্মাটোজেনেসিস তো আমাদের পড়া শেষ, কিন্তু এখন আমরা পড়বো এই স্পার্মের পাথওয়ে। এই যে স্পার্ম তৈরি হইলো, এরা কোন কোন রাস্তা ক্রস করে বডি থেকে শেড আউট হয়। ওকে, আচ্ছা, এখানে এই পড়াটা কিন্তু থাকছে আপনাদের শীটের পেজ নাম্বার 7-এ। এখানে একটু কষ্ট করে চেষ্টা করবেন নামগুলো পরপর মনে রাখার, তাতে করে কি হবে? আরও 2-3টা পড়া মিলিয়ে মনে রাখা যায়। আচ্ছা, আগেই বলেছিলাম যে স্পার্মাটোজেনেসিস কোথায় হচ্ছে? টেস্টিসের সেমিনিফেরাস টিউবুলে। ছবিটা একটু লক্ষ্য করেন। হ্যাঁ, এটা হচ্ছে টেস্টিসের একটা ক্রস সেকশন। মোটামুটি হাইলাম নামক জায়গা থেকে সাদা সাদা অনেকগুলো সেটটা চলে গেছে, যে টেস্টিসকে ডিফারেন্ট লোবস অ্যান্ড লোবিউলে ভাগ করেছে। এই যে ছোট ছোট মাইনর যে ডটগুলো, একটা ডটকে টেনে বড় করে দেখানো হলো, এটা হচ্ছে সেই সেমিনিফেরাস টিউবুল, যেখানে এতক্ষণ ধরে আমরা স্পার্মাটোজেনেসিস করলাম। ওকে, তাহলে যখন স্পার্মের যাত্রা পথ পড়বো, এই পথটা বা স্টেশনগুলো শুরু হবে কাউন্টিং ফ্রম 1, সেমিনিফেরাস টিউবুল। ওকে, তাহলে এই যে পাথওয়ে আমরা পড়তে যাচ্ছি, পাথওয়ের প্রথম স্টেশন কোনটা? সেমিনিফেরাস টিউবুল। আচ্ছা, সেকেন্ড স্টেশন হবে টিউবুল রেক্টি। এই স্ট্রাকচারটা এই ছবিটার মধ্যে ভিজিবল না, একটু কাল্পনিকভাবে মনে রাখেন। টিউবুল রেক্টি থেকে কোথায় চলে আসবে? এই যে রেটি টেস্টিস, সেখান থেকে কোথায় চলে আসলো? ইফারেন্ট ডাকচুয়াল। ওকে, ইফারেন্ট ডাকচুয়াল। তারপর কোথায় যাবে? এপিডিডাইমিসে। হ্যাঁ, এটা হচ্ছে নাম্বার 5। পুরো হেড, বডি, টেল পুরোটা এপিডিডাইমিস, এটা হচ্ছে নাম্বার 5। এখান থেকে কোথায় যাবে? ডাকটাস ডিফারেন্স বা ভাস ডিফারেন্স, যেটাই বলে। এরপর কি হবে? এইটা হচ্ছে ভাস ডিফারেন্স, এটা হচ্ছে ইজাকুলেটরি ডাক্ট, কিন্তু এর পাশে একটা গলি আছে, এই গলিটা হচ্ছে সেমিনাল ভেসিকল। কি হয় যে এই ভাস ডিফারেন্স থেকেই সব স্পার্ম এসে ইজাকুলেটরি ডাক্ট দিয়ে বডি থেকে আউট হয়। একই রকমভাবে সেমিনাল ভেসিকলের যত সিক্রেশন আছে, সেও এই রাস্তা দিয়ে যে এই ইজাকুলেটরি ডাক্ট দিয়ে বডি থেকে আউট হয়। কিন্তু স্পার্ম যখন আসে, সে কিন্তু সরাসরি ভাস ডিফারেন্স বা ডাক্টাস ডিফারেন্স যেটাই বলেন, সেখান থেকে সরাসরি চলে যায় ইজাকুলেটরি ডাক্টে। সে কিন্তু ঘুরে আবার এই রাস্তায় যায় না, কারণ ওর উদ্দেশ্য বডি থেকে আউট হওয়া। ওকে, তাতে করে যেটা হবে, পরীক্ষায় যখন পাথওয়ে অফ স্পার্ম জানতে চাবে, তার মধ্যে যদি এই সেমিনাল ভেসিকল নামটা দিয়ে দেয়, সেটা কি হবে? ফলস। কিন্তু আপনি যখন মেল স্ট্রাকচার বা মেল জেনিটালিয়ার ডেভেলপমেন্ট করবেন, তখন এই ভাস ডিফারেন্স যে জায়গা থেকে জন্ম নিচ্ছে, ইজাকুলেটরি ডাক্ট যে জায়গা থেকে জন্ম নিচ্ছে, সেই সেম অরিজিন থেকেই সেমিনাল ভেসিকলেরও জন্ম হবে, কারণ এরা সবাই পাশাপাশি স্ট্রাকচার। ওকে, তাহলে মনে থাকবে যখন আপনি পাথওয়ে অফ স্পার্ম পড়বেন, তখন সেমিনাল ভেসিকল ফলস,
কিন্তু যখন আবার মেল জেনিটালিয়া ডেভেলপমেন্ট করবেন তখন কিন্তু আবার সেমিনাল ভেসিকল নামটা আসবে। তাহলে এটা নিয়ে কনফিউজড হওয়ার কিছু নেই যে সেমিনাল ভেসিকল কোত্থেকে এলো। অনেকটা এরকম, হ্যাঁ, যে আপনি ধরে নেন মৎস্য ভবন থেকে এলেন, এটা হচ্ছে শাহবাগের মোড়, এখন বাংলা মোটর আসতে হলে আপনি এই গলিতে ঢুকবেন, যদি সায়েন্স ল্যাব যেতে হয় তাহলে আপনি এই গলিতে যাবেন। ক্লিয়ার? ওকে, আচ্ছা। তাহলে এখন এই পাথওয়েটা যদি আপনি পরপর মনে রাখতে পারেন, বলে ফেলেন তো। প্রথমে কে ছিল? সেমিনিফেরাস টিউবুল, তারপর টিউবুল রেক্টি, নেক্সট রেটি টেস্টিস, এরপর ইফারেন্ট ডাক্টিউল, এপিডিডাইমিস, ভাস ডিফারেন্স, ইজাকুলেটরি ডাক্ট। টোটাল 7টা স্ট্রাকচার আমরা পেলাম, তাই তো? আচ্ছা, আর মনে মনে জেনে রাখলাম যে এই ভাস ডিফারেন্স আর ইজাকুলেটরি ডাক্টের পাশে আরেকটা স্ট্রাকচার ছিল সেমিনাল ভেসিকল, যে মেল জেনিটালিয়া হিসেবে আছে কিন্তু পাথওয়ে অফ স্পার্মের মধ্যে নেই। ওকে, আচ্ছা, এখন বোনাস পড়াগুলোর পালা। এই পড়াগুলোর পাশে ছোট্ট করে করে নোট করে নেন প্রথম 3টা স্ট্রাকচার, পাথওয়ের প্রথম 3টা, তার মানে কি কি হইল? সেমিনিফেরাস টিউবুল, টিউবুল রেক্টি, রেটি টেস্টিস। এই 3টা স্ট্রাকচারের জন্ম হবে ফ্রম প্রিমিটিভ গোনাড। আবার বলছি, প্রিমিটিভ গোনাড থেকে প্রথমের 3টা স্ট্রাকচারের জন্ম হবে। আমি কিন্তু মেল জেনিটালিয়া ডেভেলপমেন্ট এখানেই পড়িয়ে ফেলছি, পরে কিন্তু আর রিপিট করবো না। ওকে, আচ্ছা, এটা শেষ। লাস্টের 4টা স্ট্রাকচার কিন্তু এখন কে অ্যাড হবে? আমরা তো জেনিটালিয়ার ডেভেলপমেন্ট করছি, তাই না? তাহলে লাস্টের 4টা স্ট্রাকচার এবং সেমিনাল ভেসিকল, টোটালি 5টা স্ট্রাকচারের জন্ম হবে। লিখে রাখেন পাশে, ফ্রম মেজোনেফ্রিক ডাক্ট। ওকে, তাহলে পাথওয়ে প্রথম 3টা স্ট্রাকচারের জন্ম হবে প্রিমিটিভ গোনাড থেকে, নিচের স্ট্রাকচারগুলো, বাকি স্ট্রাকচার এবং অ্যাডিশনালি সেমিনাল ভেসিকল, এদের জন্ম হবে মেজোনেফ্রিক ডাক্ট থেকে। একটা বোনাস পড়া শেষ। সেকেন্ড বোনাস পড়া, এটা শিটে দেওয়া আছে, খালি দাগাবেন আর বুঝে নেবেন। দেখেন, আমরা বললাম যে কোন কোন রাস্তা ক্রস করে স্পামটা বডি থেকে আউট হয়, কিন্তু সারাক্ষণ তো ইজাকুলেশন হয় না। যখন হায়ার সেন্টার থেকে স্টিমুলেশন আসে তখন আউট হবে। বাকি সময়টা কি হবে? কোথাও একটা এই স্পামগুলো জমা হয়ে থাকে। স্টোর হাউস হিসেবে কারা কাজ করে? এই পাথওয়ে 4, 5 আর 6 নম্বর স্ট্রাকচার। তার মানে কারা কারা? ইফারেন্ট ডাক্টিউল, এপিডিডাইমিস এবং ভাস ডিফারেন্স। এই 3টা স্ট্রাকচার অ্যাক্ট করে লাইক দ্য স্টোর হাউস অফ স্পার্ম। থাকবে মাথায়? ব্যাস, এইটুকু পড়া আমাদের হলো ক্যাপাসিটেশন, পেজ নাম্বার 7-এর লাস্ট পড়া। এটা আমরা ইন্টেনশনালি এখন স্কিপ করে যাব, কারণ এটা আমরা ফার্টিলাইজেশনের আগে পড়বো, তাতে করে আমাদের বুঝতে ইজি হবে। কিন্তু আমরা সামনে যাব না, আমরা একটু পেছাতে চাই। হ্যাঁ, আবার ফেরত যান শীটের পেজ নাম্বার 5-এ। গ্যামেটোজেনেসিসের উপরে একটা ছোট্ট পড়া ছিল, টেস্টিস, ওভারি, পাওয়া গেছে পড়াগুলো? হ্যাঁ, এইখান থেকে আমরা কিছু এক্সট্রা পড়া পড়বো। এগুলো এক্সট্রা মনে হচ্ছে কিন্তু এগুলো পরীক্ষায় আসা লাইভ, তাই আমি যেগুলো বলবো প্রথমে বুঝে নেবেন, তারপর সুন্দর করে ছোট্ট করে নোট করে রাখতে হবে পাশে। ওকে, বুঝিয়ে দিচ্ছি। আমরা এখন টেস্টিস আর ওভারি ডেভেলপমেন্ট করতে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, ধরে নেন একটা মহিলা কনসিভ করলো। হ্যাঁ, সে সোনোলজিস্টের কাছে গেল আলট্রাসোনোগ্রাম করতে। শুরুতেই কি তাকে আলট্রাসোনোগ্রাম করে বলা যায় যে আপনার বেবি ছেলে হবে নাকি মেয়ে? বলা তো যায় না, কারণ শুরুর দিকে একটা ইনডিফারেন্ট গোনাড তৈরি হয়, মানে গোনাড তৈরি হয়, কিন্তু না তো সেটা কমপ্লিটলি টেস্টিস বা না তো ওভারি লাইক দেখতে হয়। হ্যাঁ, একটা ইনডিফারেন্ট স্ট্রাকচার থাকে। সহজ করে বললে আসলে যে কোনো গ্ল্যান্ডের যেমন কর্টেক্স মেডালা থাকে, এই ইনডিফারেন্ট গোনাডটারও অনলি কর্টেক্স আর মেডালা থাকে। এখন আমরা তো জানি, তাই না, যে বাচ্চা ছেলে হবে নাকি মেয়ে হবে এটা কার উপর ডিপেন্ড করে? বাবার উপর। কেন? কারণ বাবা ওয়াই ক্রোমোজোমের মালিক, ওয়াই ক্রোমোজোম দিলেই বাচ্চা ছেলে হয়, তাই তো? আর যদি বাবা ওয়াই না দেয় তাহলেই বাচ্চা মেয়ে হবে। তাহলে এই যে ওয়াই ক্রোমোজোম থাকলেই ছেলে হচ্ছে, সেটা কেন? দাগায় নেন, এই 5 নম্বর পেজের একদম শুরুর পড়াতেই দেখেন যে ডেভেলপমেন্ট অফ টেস্টিস কয়েকটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, 3টা ফ্যাক্টর। তার প্রথম ফ্যাক্টরই হচ্ছে প্রেজেন্স অফ ওয়াই ক্রোমোজোম। কেন? যে কোনো ক্রোমোজোমের একটা শর্ট আর্ম থাকে, একটা লং আর্ম থাকে। এই ওয়াই ক্রোমোজোমের শর্ট আর্মে থাকে SRY জিন। SRY মানে কি? সেক্স ডিটারমাইনিং রিজন অফ ওয়াই ক্রোমোজোম। ওর কাজই হচ্ছে টেস্টিসকে কোড করা। দেখেন, SRY জিনটা কি কাজ করবে? টেস্টিস ডিটারমাইনিং ফ্যাক্টর রিলিজ করবে, মানে ও সিগন্যাল দিবে সোজা বাংলায় যে ওয়াই ক্রোমোজোম প্রেজেন্ট আছে, তোমার কাজ টেস্টিস তৈরি করা। ওকে, এই কারণেই ওয়াই ক্রোমোজোম প্রেজেন্ট থাকলেই টেস্টিস তৈরি হয়, বাচ্চা ছেলে হয়। আরও 2টা ফ্যাক্টর আছে, এখন দাগায় নেন, আমি পরে বুঝাই দিচ্ছি। টেস্টিসের মধ্যে 2 ধরনের সেল থাকে। হ্যাঁ, এই লেডিক সেল থেকেই আসে টেস্টোস্টেরন হরমোন। টেস্টোস্টেরন ইটসেলফ রোল প্লে করবে ইন দ্য ডেভেলপমেন্ট অফ টেস্টিস। থার্ড ফ্যাক্টরটা কি? সার্টোলি সেল থেকে আসবে মুলারিয়ান ইনহিবিটিং ফ্যাক্টর।
এই তিনটা ফ্যাক্টর থাকলে টেস্টিসের জন্ম হয়। আচ্ছা, মুলারিয়ান ইনহিবিটিং ফ্যাক্টর কি জিনিস, কি কাজ করে একটু পরেই বুঝে বলবো, আপাতত দাগায় রাখে। আচ্ছা, এখন একটা খুবই দামি লাইন শিখবেন। হ্যাঁ, এই লাইনটা শুধুমাত্র এমব্রায়োলজি না, জেনেটিক্সেও যখন পড়বেন খুবই কাজে দেবে। বলেন তো, একটা ছেলে কেন ছেলে? ওয়াই ক্রোমোজোম থাকার জন্য সে ছেলে। হ্যাঁ, আর যদি বলা হয় একটা মেয়ে কেন মেয়ে, এক্স এর জন্য, একদমই না। ওয়াই ক্রোমোজোম নেই বিধায় সে মেয়ে। বুঝেন নাই? জেনেটিক্স ক্লাস যদি না করা হয়ে থাকে তাহলে যখন জেনেটিক্স ক্লাস করবেন তখন এই লাইনটা অনেক হেল্প করবে। আর যদি করা হয়ে যেয়ে থাকে তাহলে এখনই বুঝতে পারবেন। মনে আছে টার্নার সিনড্রোম? ক্যারিওটাইপ কি হয়? 45টা ক্রোমোজোমের মালিক, একটা ক্রোমোজোম তাহলে কম। কোনটা কম? এক্স ক্রোমোজোম একটা, মানে সেক্স পেয়ার। আমাদের কি হয়, মেয়েদের শরীরে থাকে দুইটা এক্স, ছেলেদের শরীরে থাকে এক্স আর ওয়াই। তো এখানে এক্স ক্রোমোজোম একটা, আরেকটা কিছু নাই, এই কারণে সে 45। মানে 44টা অটোজোম আছে, আর সেক্স পেয়ারে দুইটা থাকার কথা ছিল, শুধু একটা এক্স ক্রোমোজোম আছে। তো এই টার্নার্সের বেবি আসলে কি ধরনের বেবি, মেল নাকি ফিমেল? অবশ্যই ফিমেল, কারণ বলেছি ফিমেল হওয়ার ক্রাইটেরিয়া হচ্ছে অ্যাবসেন্স অফ ওয়াই ক্রোমোজোম। এক্স এর সংখ্যা কোনো ভ্যালুই না, এক্স একটা থাকুক তিনটা থাকুক সে মেয়ে, কারণ ওয়াই ক্রোমোজোম তার শরীরে নাই। একই রকমভাবে ধরে নেন ক্লাইনফেল্টার সিনড্রোম। হ্যাঁ, ওইখানে আবার দেখবেন যে ক্যারিওটাইপটা কেমন হয়, এক্স একটা না একাধিক থাকে, ডাবল এক্স ওয়াই, ট্রিপল এক্স ওয়াই। তো এক্স যতগুলাই থাকুক, এক্স এর সংখ্যা তো ফ্যাক্টরই না, ফ্যাক্টর হচ্ছে প্রেজেন্স অফ ওয়াই। ওয়াই যেহেতু লাস্টে আছে, এই বাচ্চা ছেলে বাচ্চা। ওকে, আচ্ছা, তাহলে আমরা এতটুকু বুঝলাম যে বাবা যদি ওয়াই ক্রোমোজোম দেয় তাইলেই বাচ্চা ছেলে হবে, আর ওয়াই না থাকলেই ফেট কি ওভারি তৈরি হবে, কারণ বাচ্চা হবে এখন মেয়ে। তাহলে এখন যেটা বলছি সেটা বুঝেন আগে, তারপর নোট করবেন। কি হয়, শুরুতে একটা মহিলা যখন প্রেগনেন্ট হয়, ফিটাসটা আস্তে আস্তে তৈরি হচ্ছে, একটা ইনডিফারেন্ট গোনার তৈরি হয়। এখন সে খেয়াল করে যে বডিতে এই যে আমরা পড়লাম তিনটা ফ্যাক্টর থাকলে টেস্টিস তৈরি হওয়ার কথা, এই তিনটা ফ্যাক্টর আছে নাকি নাই। যদি এই তিনটা ফ্যাক্টর বডিতে প্রেজেন্ট থাকে তাহলে ডিউরিং 7th উইক, হ্যাঁ 7 নম্বর সপ্তাহে, যে এই ইনডিফারেন্ট গোনারের মেডালা অংশটা হাইপার প্রলিফারেশন করা শুরু করে দেবে, এবং আলটিমেটলি কার জন্ম হবে এখান থেকে? টেস্টিসের। তার মানে একদম জিস্ট করে ফেললে টেস্টিসের ডেভেলপমেন্ট প্রসেস শুরু হয়ে যায় 7th উইকে। এবং কোত্থেকে হয়? ইনডিফারেন্ট গোনারের মেডালা থেকে হয়। মেডালারি হাইপার প্রলিফারেশন হয়ে টেস্টিসের জন্ম হয়, এবং টেস্টিসের জন্ম হতে হলে এই তিনটা ফ্যাক্টরকে বডিতে থাকতে হবে। ওকে, এখন ধরে নেন বডিতে এই তিনটা ফ্যাক্টর নাই, তাহলে কি 7 নম্বর সপ্তাহে এই কাজগুলো হবে? হবে না। তখন বডি কি করে, যে একটু ওয়েট করে দেখি স্টিমুলেশন আসে কি। যদি আরও 2 সপ্তাহ ওয়েট করার পরও দেখে যে না, কোনো স্টিমুলেশন নাই, তখন ও ডিসিশন নিয়ে নেয় যে তার মানে বডিতে ওয়াই ক্রোমোজোম নাই, আমার কাজ এখন অপোজিট, মানে ওভারি তৈরি করা। তাহলে আরও 2 সপ্তাহ পরে টাইমিংটা কত দাঁড়ালো? 9th উইক। ডিউরিং 9th উইক ওভারি ডেভেলপমেন্ট প্রসেস শুরু হয়, এবং আগে মেডালা পলিফারেট হয়েছিল, এখন হবে তার অপোজিট। মানে এখন ইনডিফারেন্ট গোনারের অনলি কর্টেক্সটা হাইপার প্রলিফারেশন করা শুরু করবে, এবং আলটিমেটলি আমরা পেয়ে যাব ওভারি। তার মানে টেস্টিস আর ওভারি দুইজনেরই জন্ম হচ্ছে সেম অরিজিন থেকে, দ্যাট ইজ ইনডিফারেন্ট গোনার। কিছু ফ্যাক্টর বডিতে থাকলে টেস্টিসের জন্ম হয়, এই ফ্যাক্টরগুলো বডিতে অ্যাবসেন্ট থাকলেই ওভারির জন্ম হয়। টেস্টিসের জন্মের প্রসেস শুরু হয়ে যায় 7th উইকেই, এবং এখানে মেইন রোলটা প্লে করে মেডালা। আর ওভারির জন্মের প্রসেস শুরু হয় আরও 2 সপ্তাহ পর, 9th উইক থেকে, এবং তখন ডমিনেন্স মানে ডমিনেন্সি কে শো করে? ইনডিফারেন্ট গোনারের কর্টিক্যাল রিজনটা, কর্টেক্স। মনে থাকবে? আচ্ছা, এখন এখানে একটু গল্প বলি। হ্যাঁ, পড়াশোনার নিমিত্তে যেসব গল্প। আচ্ছা, গল্পটা কীরকম আগে বলি যে এটা কিসের গল্প। হ্যাঁ, আমরা তো অলরেডি অনেকগুলো নাম পেয়ে গেছি, কিন্তু মেজোনেফ্রিক ডাক, মুলারিয়ান ডাক, প্যারামেজোনেফ্রিক, উলফিয়ান। তো আপনাদের এই কনফিউশন হয় যে কোনগুলো আসলে মেইলের জন্যে আর কোনগুলো ফিমেলদের জন্যে হয়? যদি হয় তাহলে এই গল্পটা শুনে নেন, আর কখনো কনফিউশন হবে না। গল্পটা তো চেনা গল্প, বাচ্চাকালের একটা ইসপের গল্প। কীরকম, যে একটা লোক ব্যবসা বাণিজ্য করে, সে মালামাল বহন করার উদ্দেশ্যে একটা গাধা কিনবে। পরে দেখা গেল যে তার ভাগ্যে খুবই অলস একটা গাধা পড়ছে, এই গাধা একদমই নড়াচড়া করছে না, কোনো কাজেই লাগছে না। তো ব্যবসায়ী মানুষ সে কি করলো, একটু বুদ্ধি করে গাধার মাথার সঙ্গে একটা মূলা ঝুলাই দিল। কারণ গাধার বুদ্ধি তো গাধার মতোই, সে যতই হাঁটে ভাবে আরেকটু সামনে গেলেই মূলা খেতে পারবো। আলটিমেটলি মূলা আর খাওয়া হয় না, কিন্তু মূলার লোভে সে আজকে পুরো রাস্তা দৌড়ে দৌড়ে মালামাল ক্যারি করে নিয়ে এসেছে।
শুনেছিলেন গল্পটা? তাহলে গল্পটা থেকে কি শিখলাম? গাধার ড্রাইভিং ফোর্স কি? মূলা। বাস্তব জীবনেও লক্ষ্য করবেন, ছেলেরা স্বীকার করুক আর না করুক, তাদের জীবনেও কিন্তু ড্রাইভিং ফোর্সের রোলটা প্লে করে কোনো একটা ফিমেল, তাই না? আচ্ছা, তার মানে গাধার ড্রাইভিং ফোর্স মূলা, ছেলেদের ড্রাইভিং ফোর্স মেয়েরা। আমরা এই পাশে না মিলাই, এই পাশে তো মেলাতেই পারি, মেয়েদের সঙ্গে মূলার একটা গভীর সংযোগ আছে। তার মানে পরীক্ষায় যদি আসে যে ফিমেল যে কোনো স্ট্রাকচারের জন্ম থেকে হয়, নামটা কি হবে? মুলারিয়ান ডাক্ট। ওকে, আচ্ছা, এখন আমি যত সহজে বলে দিলাম যে ছেলেদের জীবনে ড্রাইভিং ফোর্স মেয়েরা, ছেলেরা জীবনে বলবে ওয়াই হচ্ছে একটা আজন্ম অকৃতজ্ঞ জাতি, তাই না? তো যদিও তারা ভুল বলে, কিন্তু তাদের ভাষায় কি? মেয়ে মানেই প্যারা, বলে না, গার্লফ্রেন্ড মানেই প্যারা, বউ মানেই প্যারা। তো মুলারিয়ান ডাক্টের অপর নামটা কি হবে? প্যারামেসোনেফ্রিক ডাক্ট। দেখেন, আপনি তো সুন্দর পড়ে যাচ্ছেন, একটা চ্যাপ্টার যখন পড়ি আমরা তখন মনে হয় যে হ্যাঁ সবগুলো পড়েই আমার মনে থাকবে, কিন্তু যত আস্তে আস্তে নতুন নতুন চ্যাপ্টার অ্যাড হয় তখন আমাদের মাথায় আসে যে এত পড়া কীভাবে মনে রাখবো, তাই তো? তো আপনি পরীক্ষার আগে যতই গুলিয়ে ফেলেন, এই লেভেলে গোলানো কি আদৌ কখনো সম্ভব যে পরীক্ষার হলে বসে আপনার মনে হচ্ছে ইউটেরাস কাদের থাকে, মেয়েদের নাকি ছেলেদের? সম্ভব? ইউটেরাস, সার্ভিক্স, ভাজিনা? না তো। ফিমেল স্ট্রাকচার সবাই চিনবে, তাহলে ফিমেল স্ট্রাকচার মানেই অ্যান্সার কী হবে? মূলা অথবা প্যারা। ওকে, তাহলে ফিমেল যে কোনো স্ট্রাকচারের জন্ম কোথেকে হচ্ছে? মুলারিয়ান ডাক্ট বা প্যারামেসোনেফ্রিক ডাক্ট। তো প্যারামেসোনেফ্রিক যদি মেয়েদের হয়, মেসোনেফ্রিক কাদের? ছেলেদের। মুলারিয়ান যদি মেয়েদের হয়, উলফিয়ান কাদের? ছেলেদের। আর কখনো প্যাচ লাগবে? লাগবে না তো, তাই না? আচ্ছা, এটা হচ্ছে পড়া মনে রাখার স্বার্থে। রিয়েল সিনারিওটা কি? এই যে আমি ফিমেল, আমার শরীরে প্যারামেসোনেফ্রিক ডাক্টও আছে, মেসোনেফ্রিক ডাক্টও আছে, তবে প্যারামেসোনেফ্রিক ডাক্টটা আমার বডিতে ডমিনেন্ট। হ্যাঁ, ওর কাজ বেশি, ও অনেক কিছু তৈরি করে। মেসোনেফ্রিক ডাক্ট আমার বডিতে থাকলেও কম কাজ করে। একই রকমভাবে একটা ছেলের শরীরেও উলফিয়ান ডাক্টও থাকে, মুলারিয়ান ডাক্টও থাকে, কিন্তু দেখা যায় উলফিয়ান ডাক্টটাই বেশি কাজ করছে, মুলারিয়ান ডাক্টটা একটু সাপ্রেস হয়ে থাকে। সেটা কেন থাকে? বুঝে না। বাবা ওয়াই ক্রোমোজোম দিল, টেস্টিস তৈরি হচ্ছে, কিন্তু এই বাচ্চার শরীরেও মুলারিয়ান ডাক্ট আছে। সে যদি আবার তার ইচ্ছা মতো ইউটেরাস ভ্যাজানা তৈরি করে বসে থাকে, এই বাচ্চা কি আদতে ছেলে থাকবে? থাকবে না। তাহলে এই যে এখন মিলায় নেন, দেখেন টেস্টিস তৈরি হতে হলেও ওই ছেলের বডির যে মুলারিয়ান ডাক্ট তাকে ইনহিবিট করে রাখতে হবে। পাওয়া গেছে? হ্যাঁ, এই যে মুলারিয়ান ইনহিবিটিং ফ্যাক্টর, সেও যদি না থাকে তাহলেও টেস্টিসের ডেভেলপমেন্ট ঠিকঠাকভাবে হচ্ছে না। ওকে, তাহলে এখন আমরা বুঝে গেলাম সবটুকু পড়া। এখান থেকে লাস্ট একটা জিনিস আমরা নোট করব, হ্যাঁ, তারপরেই আমরা ওজেনেসিসে চলে যাব। স্পারমাটোজেনেসিসটা আমরা বরাবরই বেশ টাইম নিয়ে পড়ি। আমি তো এভাবেই বলি যে স্পারমাটোজেনেসিস একটা টপিকস পড়তে যতক্ষণ সময় লাগে, বাকি ওইটুক সময়ের মধ্যে পুরো গ্রুপে পড়া হয়ে যায়। আর আমরা তো ক্লাসে আসলে পড়বোই খালি গ্রুপ এ আর গ্রুপ বি, বাকি তো দাগানো পড়া। ওকে, আচ্ছা, এখন ছোট্ট করে যেটা নোট করবেন, লেডিক সেলের ফাংশন আর সার্কুলার সেলের ফাংশন। প্রত্যেকটা এক্সট্রা কথা কিন্তু আবারও বলছি পরীক্ষায় এসেছে বিধায় বলা, তাই আপনাদের কাজ সবগুলা জিনিস নোট করে নেওয়া পাশে। আচ্ছা, লেডিক সেলের দুইটা ফাংশন, একটা ফাংশন আমরা অলরেডি পড়ে ফেলেছি, টেস্টোস্টেরন হরমোন তৈরি করা। সেকেন্ড ফাংশনটা কি? নোট করে নেন, 80% অফ মেল ইস্ট্রোজেন তৈরি করা। হ্যাঁ, ইস্ট্রোজেন যদিও ফিমেল হরমোন, ছেলেদের শরীরে তো থাকে, কম হলেও থাকে, যতটুকু থাকে তার 80% টেস্টিস নিজেই তৈরি করে লেডিক সেল থেকে। ওকে, আচ্ছা, লেডিক সেলের ফাংশন পড়া শেষ, কিন্তু আপনার মাথায় একটা ফিলিং দ্য গ্যাপ তৈরি হলো যে বাকি 20% মেল ইস্ট্রোজেন থেকে আসে। আলাদা করে নোট করে রাখেন, হ্যাঁ, ওইটা আসবে, ওই অংশটা আসবে অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে, অ্যাড্রেনাল অ্যান্ড্রোজেন থেকে কনভার্ট হয়ে বাকি 20% অফ মেল ইস্ট্রোজেন আসবে। ওকে, সার্টুলি সেলের ফাংশন কষ্ট করে লিখতে হবে না, শীটে দেওয়া আছে, শুনবো আর মিলায় নিব। একটা ফাংশন তো আমরা অলরেডি একটু আগে পড়ে ফেলেছি, মুলারিয়ান ইনহিবিটিং ফ্যাক্টর তৈরি করে সার্টুলি সেল। এছাড়াও সে আরও 3টা জিনিস তৈরি করে, কি কি? ইনহিবিন হরমোন, ব্লাড টেস্টিস ব্যারিয়ার, অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন। এর মধ্যে ব্লাড টেস্টিস ব্যারিয়ার যে সার্টুলি সেল তৈরি করে, এই লাইনটাও কিন্তু বেশ কয়েকবার পরীক্ষায় এসেছে। ওকে, তাহলে আমাদের এই পড়াগুলো শেষ, আমরা সরাসরি চলে যাব ওজেনেসিসে, শীটের পেজ নাম্বার 9, এবং যে দেখবো ম্যাক্সিমাম পড়া আমরা পড়ে ফেলেছি। দেখেন, ওজেনেসিসের ডেফিনেশন আমার পড়া, সাইট আমার পড়া, ইনফ্যাক্ট টাইমিংগুলোও পড়া, তাই না? যে জন্মের আগে ইন্টারট্রেন লাইফে শুরু হবে, কমপ্লিট হবে অ্যাট ফার্টিলাইজেশন। পরীক্ষায় যদি আসে যে পিউবার্টিতে কমপ্লিট হয়, লাইনটা হবে ফলস। হ্যাঁ, মোটা দাগে শীতেও দেওয়া আছে, মোটা দাগে কেটে দিবেন, এই জন্য দেওয়া, কাটলে নিজের হাতে কাটলে মনে থাকবে, এটা ভুল হবে না। শুনেন, পিউবার্টি একটা ভেগ টার্ম, একটা ফিমেল কিন্তু 10-12 বছর
বয়সেই পিউবার্টিতে পৌঁছে যায়। কিন্তু 10-12 বছর বয়সেই কি তার ওজেনেসিস কমপ্লিট হবে? না, এটা ডিপেন্ড করে যে স্পার্ম অ্যাভেলেবল নাকি অ্যাভেলেবল না। পিউবার্টিতে পৌঁছেই যদি বিয়ে হয়, যদি স্পার্ম অ্যাভেলেবল হয়, তাহলে ওজেনেসিস কমপ্লিট হওয়া পসিবল। কিন্তু সবার তো পিউবার্টিতে যাওয়ার সঙ্গে সঙ্গেই স্পার্মে দেখা পাবে না। তার মানে এটা একদম ফিক্স যে ওজেনেসিস কমপ্লিট হবে নাকি হবে না, সেটা ডিপেন্ড করে অন দ্য অ্যাটাচমেন্ট বা অন দ্য কি বলবো ফার্টিলাইজেশন উইথ স্পার্ম। মানে একদম ফিক্সড, যেদিন ফিমেলটা ফার্টিলাইজড হবে সেই দিন তার ওজেনেসিস কমপ্লিট হবে, তার আগ পর্যন্ত না। তো পরীক্ষায় পিউবার্টি দেওয়া থাকলেও লাইনটা হবে ফলস, একদম স্পেসিফিক ফার্টিলাইজেশন হতে হবে। ওকে, এখন এই ফার্টিলাইজেশন যখন হয়, যেদিন হয়, সেই দিন যে তার ওজেনেসিস কমপ্লিট হবে। এখন আমরা পরের পড়ায় যাই, মানে ওজেনেসিসের ফ্লোচার্ট, এবং যে দেখবো পুরোটাই আগের পড়া, তাই না? অল্প একটু চেঞ্জ, দুইটা জায়গায় চেঞ্জ, একটা হচ্ছে টাইমে চেঞ্জ আর একটা হচ্ছে সেল কাউন্টে চেঞ্জ। চেঞ্জটা আমরা পরে শুনি, আগে মিলটা দেখি। দেখেন এখানেও ইয়োক স্যাক থেকে কে তৈরি হচ্ছে? প্রিমিটিভ ফিমেল জার্ম সেল। আবারও সেখান থেকে ওগোনিয়া, আবারও সেখান থেকে প্রাইমারি ওসাইট, এবং এই পুরো প্রসেসটাই হচ্ছে মাইটোসিস। ওকে, এই যে প্রাইমারি সেল তৈরি হলো, তারপর থেকে শুরু হয়ে যাবে মিয়োসিস। আচ্ছা, দেখেন এই প্রাইমারি সেলটা মিয়োসিস 1 এর পরে তৈরি করবে সেকেন্ডারি সেল। হ্যাঁ, কিন্তু বলেছিলাম না যে ফিমেলের দুইটা জায়গায় চেঞ্জ, একটা হচ্ছে টাইমে আর একটা হচ্ছে সেল কাউন্টে। এই চেঞ্জগুলো এখন একটু উল্লেখ করবো। দেখেন এই যে অলরেডি এতগুলো স্টেপ হয়ে গেল, কখন হয়েছে এটা খেয়াল করেন? জন্মের আগে, প্রিন্যাটাল লাইফে। হ্যাঁ, তার মানে এই যে মোটা দাগে একটা দাগ কাটা, এই অবস্থাটায় একটা ফিমেল বাচ্চার জন্ম হচ্ছে। এই লাইনের আগের সবগুলো স্টেপ হচ্ছে জন্মের আগে। ওকে, তার মানে ফিমেল বাচ্চাটা যখন জন্ম নিচ্ছে, অলরেডি জন্ম নেওয়ার সময় তার বডির সবগুলো সেল হচ্ছে প্রাইমারি ওসাইট, কোনো ইয়োক স্যাক বা জার্ম সেল বা ওগুনিয়া কিন্তু নাই। ওকে, তাহলে এটা হচ্ছে টাইমিং এর পার্থক্য। এখন আসেন সেল কাউন্টের পার্থক্যে। নর্মালি কি হয়, একটা সেল মিয়োসিস 1 এর পরে তৈরি করে দুইটা সেল। মেল হইলে লাইনটা আমরা কি পড়তাম, যে একটা প্রাইমারি স্পার্মাটোসাইট আফটার মিয়োসিস 1 তৈরি করে দুইটা সেকেন্ডারি স্পার্মাটোসাইট। ফিমেলে সংখ্যায় পার্থক্য আছে। পার্থক্যটা কেমন? এখানেও প্রাইমারি ওসাইট মিয়োসিস 1 এর পরে তৈরি করবে দুইটা সেল, কিন্তু দুইটাই সেকেন্ডারি ওসাইট না, একটা হচ্ছে পোলার বডি। তো এই পোলার বডির একটা নন ফাংশনিং সেল, সে কয়েক ঘন্টার মধ্যেই বডি থেকে হারায় যায়। তার মানে আলটিমেটলি একটা প্রাইমারি ওসাইট মিয়োসিস 1 এর পরে কেবলমাত্র একটা সেকেন্ডারি ওসাইট তৈরি করছে। সেম লাইন দেখেন, মেইলে যদি দেয় যে আফটার মিয়োসিস 1 প্রাইমারি স্পার্মাটোসাইট থেকে আমরা দুইটা সেকেন্ডারি স্পার্মাটোসাইট পাই, লাইনটা ট্রু। কিন্তু এই সেম লাইন যদি ফিমেলে দেয়, লাইনটা হয়ে যাবে ফলস। কেন? কারণ মিয়োসিস 1 এর পরে প্রাইমারি সেল থেকে আমরা একটা সেকেন্ডারি ওসাইট পাই, দুইটা পাই না। কারণ বাকি সেলটা তৈরি হয় পোলার বডি, সে আবার নন ফাংশনিং বিধায় কয়েক ঘন্টার মধ্যেই বডি থেকে হারায় যাবে। ওকে, তাহলে এই যে খেয়াল থাকবে, টাইমে পার্থক্য আর সেল কাউন্টে পার্থক্য, বাকিটা আগের পড়া। প্রসিড করি। এই সেকেন্ডারি সেলটা সে আবার কি করে? মিয়োসিস 2 এর পরে দুইটা সেল তৈরি করে না? এই সেলটাও দুইটা সেল তৈরি করতো, কিন্তু এই সেলটাই তো বডি থেকে হারায় গেছে, তার মানে এই রাস্তা তো ঘটাই সম্ভব না। মিয়োসিস 2 এর পরে যে দুইটা সেল তৈরি হবে, সেটাও কিন্তু এখানে ওভাম না, একটা ওভাম আরেকটা কি আবার সেই পোলার বডি, মানে সে আবার বডি থেকে হারায় যাবে। দেখেন তাহলে কথা মিলে কিনা? এই সেকেন্ডারি ওসাইটও মিয়োসিস 2 তে ঢুকবে, কিন্তু সেও দুইটা সেলের মধ্যে একটা তৈরি করবে ওভাম, আর একটা তৈরি করবে পোলার বডি, মানে নন ফাংশনিং। ওকে, টাইমের মধ্যে কিন্তু আরো কথা আছে। দেখেন প্রাইমারি ওসাইট মিয়োসিস 1 এ ঢুকেছিল জন্মের আগে, কিন্তু জন্মের আগে কিন্তু সে পুরো কাজ করে নাই। প্রোফেজ 1 এর ডিপ্লোটিন পর্যন্ত করে সে স্টপ হয়ে যাবে। কেন স্টপ হবে? ডিউ টু ওএমআই। এই ওএমআই মানে কি? ওসাইট ম্যাচুরেশন ইনহিবিটর। এই ফ্যাক্টরটা এসে বলবে যা কাজ করছো মানে করছো, এখানে ফুল স্টপ, এখন তোমার জন্ম হবে, তুমি সেই কাজ করো। ওকে, তার মানে জন্মের আগে এই কয়টা স্টেপ হয়ে ওজেনেসিস হল্ট হয়ে গেল। ওকে, এই বাচ্চা জন্ম নিল, সে আস্তে আস্তে বড় হলো, পিউবার্টিতে পৌঁছাইলো। পিউবার্টিতে পৌঁছালে কি হয়? প্রত্যেকটা ফিমেলের মেনার কি হয়, তাই না? মেনস্ট্রুয়েশনের অনসেট হয়। এই যে মেনস্ট্রুয়েশন প্রত্যেক মাসে মাসে হচ্ছে, ঠিক তার 14 দিন আগে বডিতে একটা কাজ হয়, তার নাম কি? ওভুলেশন। জাস্ট বিফোর দ্যাট ওভুলেশন এই মিয়োসিস 1 কমপ্লিট হবে। ওকে, তার মানে দেখেন মিয়োসিস 1 শুরু হয়ে যাচ্ছে জন্মের আগে, কিন্তু কমপ্লিট হচ্ছে না, কমপ্লিট হচ্ছে যে জাস্ট বিফোর ওভুলেশন। ওকে,
একই রকমভাবে মিওসিস টুতেও যে ও ঢুকে যায়, এক ধাক্কায় কিন্তু পুরো কাজটা শেষ করে না, মেটাফেজ 2 পর্যন্ত করে ও আবারও হল্ট হয়ে যায়। কার জন্য ওয়েট করে? স্পার্মের জন্য। যদি স্পার্ম অ্যাভেলেবল হয় তাহলে ওভাম তৈরি হবে, নতুবা এই অবস্থাতেই থাকবে। এই সেকেন্ডারি ওসাইট পরবর্তী মেনস্ট্রুয়েশনের মাধ্যমে বডি থেকে শেড আউট হয়ে যাবে। ওকে, ক্লিয়ার এতটুকু? তাহলে আমাদের এই পড়া শেষ। এখানে কয়েকটা ইম্পর্টেন্ট লাইন আছে, ভালোভাবে বুঝে আমরা নোট করে নিব। ওজেনেসিস আমাদের পড়া শেষ, কিন্তু এখানে কনসেপশন ক্লিয়ারের কিছু ইস্যু আছে। সেটা কীরকম দেখেন, আমরা ফিমেলের রিপ্রোডাক্টিভ এজ লিমিটটা নিয়ে খুব কনসার্ন, তাই না? একদম স্পেসিফিক টার্মই আছে মেনোপজ। মেলে কিন্তু এরকম কোনো টার্ম নেই। সেটা কেন নেই? সৃষ্টিকর্তা আসলে মেল ফিমেল ক্রিয়েট করার সময় এই একটা জায়গায় যে একটু হলেও কিন্তু বৈষম্য করেছেন। কীরকম লক্ষ্য করেন, একটা মেল বাচ্চার স্পার্মাটোজেনেসিস শুরু হচ্ছে পিউবার্টিতে পৌঁছানোর পর। তাহলে সে পিউবার্টিতে যে স্পার্মাটোজেনেসিস শুরু করছে কোন সেল থেকে? একদম ইয়োক স্যাক থেকে, মানে একটা স্টিম সেল, যেখান থেকে যত সংখ্যক ইচ্ছা তত সংখ্যক সেল তৈরি করা যায়। তাছাড়াও প্রত্যেকবার মিওসিস কমপ্লিট হচ্ছে 4টা করে স্পার্ম তৈরি হচ্ছে। ফিমেলটা অন্তত এই লাইনে এতটাও ব্লেসড না। কেন? একটু আগের ছবিটা মনে আছে? হ্যাঁ, ফ্লো চার্টটা। একটা ফিমেল বাচ্চার যখন জন্ম হয়, অলরেডি জন্মের সময় তার বডিতে কোনো ইয়োকস্যাক নাই, কোনো ওগোনিয়া নাই, যা আছে সবই ফিক্সড প্রাইমারি ওসাইট। এবং এই প্রাইমারি ওসাইটের সংখ্যা তো আর অনির্দিষ্ট না। জন্মের সময় যদিও সংখ্যাটা অ্যারাউন্ড 2 মিলিয়ন, কিন্তু জন্মের পরপরই তো আবার মিওসিস চালু হয়ে যাচ্ছে না। হচ্ছে কি, মিওসিস 1-এর বাকি কাজকর্ম তখন শুরু হয় না। কখন হয়? পিউবার্টিতে পৌঁছানোর পর। পিউবার্টিতে একটা ফিমেল বাচ্চা কত বছর বয়সে পৌঁছায়? 12, 10, 8, তার আগে তো না। তাহলে এই যে 8-10 বছর ধরে বডির অ্যাপোপ্টোসিস কি থেমে আছে? না। অ্যাপোপ্টোসিস মানে কি? প্রোগ্রাম সেল ডেথ। দেখেন, কাজ হোক না হোক সংখ্যা কিন্তু সেলের কমে যাচ্ছে। জন্মের সময় যে প্রাইমারি ওসাইটের সংখ্যা ছিল 2 মিলিয়ন, যখন সে পিউবার্টিতে পৌঁছে বাকি কাজ আবার অগ্রসর করতে যায়, দেখে এই সংখ্যা কমে নেমে এসেছে মাত্র 40,000। অর্থাৎ একটা মেল বাচ্চা পিউবার্টিতে ঢোকে স্টিম সেল হাতে নিয়ে, অন্যদিকে একটা ফিমেল বাচ্চা পিউবার্টিতে ঢোকে মাত্র 40,000 প্রাইমারি ওসাইট হাতে নিয়ে। তার উপর হ্যাঁ, এই যে 40,000 প্রাইমারি ওসাইট, একটা ফিমেল 40,000 বার সাইকেল করারও সুযোগ পায় না। কারণ প্রত্যেকটা সাইকেলিংয়ের প্রসেসে, হ্যাঁ, মেনস্ট্রুয়েশন তো একটা অনগোয়িং প্রসেস, ফিমেল রিপ্রোডাক্টিভ সাইকেল, সেখানে একসঙ্গে দেখা যাবে যে 10 থেকে 15টা প্রাইমারি ওসাইট মিওসিস 1 করা শুরু করে দেয়। সেখান থেকে টিকে থাকে একটা সেল। তার মানে এই যে একটা সেকেন্ডারি ওসাইট পেতে আসলে একটা প্রাইমারি ওসাইট নষ্ট হচ্ছে না, নষ্ট হচ্ছে প্রায় 15 থেকে 20টা বা 10 থেকে 15টা প্রাইমারি ওসাইট। ওকে, মোর ওভার মেইলে একবার করে স্পার্মাটোজেনেসিস হচ্ছে, স্পার্ম তৈরি হচ্ছে 4টা। ফিমেলে তো কোনো গ্যারান্টিই নাই যে ওজেনেসিস আদৌ কমপ্লিট হবে কিনা। সেটা ডিপেন্ড করে স্পার্ম অ্যাভেলেবল নাকি অ্যাভেলেবল না। যদিও বা স্পার্ম অ্যাভেলেবল হয়, ওজেনেসিস যদিও বা কমপ্লিট হয়, ওভাম তৈরি হবে মাত্র একটা, বাকিগুলা সব পোলার বডি, তাই না? তাহলে এই সব কারণে ফিমেলের রিপ্রোডাক্টিভ এজ লিমিটটা এত ন্যারো থাকবে মাথায়। আচ্ছা, বাচ্চাকালে কিন্তু আমরা একটা জিনিস ভুল করতাম না, মেনস্ট্রুয়াল ব্লাডের কম্পোজিশন হচ্ছে ওভাম। তাহলে এখন বলেন, ওভাম তৈরি হবে কখন? যখন ফিমেলটা ফার্টিলাইজড হবে, মানে প্রেগনেন্ট হবে। প্রেগনেন্ট হয়ে গেলে তো আর মেনস্ট্রুয়েশন হবেই না। তাহলে মেনস্ট্রুয়াল ব্লাডের কন্টেন্ট আসলে কি? আনফার্টিলাইজড সেকেন্ডারি ওসাইট থাকবে মাথায়। ব্যাস, এই কয়টা জিনিস মাথায় থাকলে আপনাকে আর কোশ্চেন করে আটকানো যাবে না। নাকি আটকানো যাবে? একটু দেখি না, টেস্ট করে পরীক্ষায় দিল। হ্যাঁ, মনে আছে তো আগের পড়াটা, নাকি আমি বের করে রাখবো? দেখেন, এই যে প্রাইমারি ওসাইট, সে মিওসিস 1 কমপ্লিট করে সেকেন্ডারি ওসাইট তৈরি করছে কখন? জাস্ট বিফোর ওভুলেশন। ওকে, আচ্ছা, তাহলে এখন যদি পরীক্ষায় দেয় হ্যাঁ যে প্রাইমারি ওসাইট থেকে আফটার মিওসিস 1 সেকেন্ডারি ওসাইট আমরা পাই একটা ফিমেলে অ্যাট দ্য এজ অফ 30 ইয়ার্স, কী হবে? সেম কোশ্চেনটা ঘুরিয়ে দিয়ে দিল অ্যাট দ্য এজ অফ 15 ইয়ার্স, আবার দিল অ্যাট দ্য এজ অফ 40 ইয়ার্স। কোনটা ট্রু কোনটা ফলস? আপনাদের অ্যান্সার তো আমি জানি না, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, সবগুলো লাইনই ট্রু। কেন? কারণ আপনারা কি এটা বুঝলেন যে প্রথমবার যে ওভুলেশন হবে তখন যেই 40,000 প্রাইমারি ওসাইট শেষ? তা তো না, তাই না? তার মানে একটা ফিমেল যতদিন পর্যন্ত মেনস্ট্রুয়েটিং, প্রত্যেকটা মেনস্ট্রুয়েশনের 14 দিন আগেই তার বডিতে ওভুলেশন হচ্ছে, প্রত্যেকবারই ওভুলেশনের আগে একটা করে সেকেন্ডারি ওসাইট তৈরি হবে।
ক্লিয়ার? তার মানে একটা ফিমেল যে বয়স পর্যন্ত মিনস্ট্রুয়েটিং, অ্যাকচুয়ালি সেই বয়স পর্যন্ত সে ওভুলেটিং, এবং প্রত্যেক ওভুলেশনেই মাত্র মিউসিস 1 কমপ্লিট হবে। ওকে, ক্লিয়ার? ব্যাস, এরই সঙ্গে আমাদের ওজেনেসিস শেষ। আমরা নেক্সট পরে চলে যাব, দ্যাট ইজ ওভারিয়ান ফলিকল। আপনাদের শিটের পেজ নাম্বার হচ্ছে 10। আচ্ছা, বাচ্চা থাকতে হিস্টোলজিতে স্লাইড চেনা লাগতো না। ওভারি কীভাবে চিনতেন জানি না, আমি তো অনেক পদ্ধতি অবলম্বন করতাম, মনে হয় আমরা সবাই করতাম, তাই না? যে কোন স্লাইডের কোনা ভাঙা, কোন স্লাইডের কোনা ছোট্ট করে একটু আকারে ইঙ্গিতে লিখে রাখা, হ্যাঁ, কোনটার কোনায় হচ্ছে একটু কালার লাগানো, অনেক কিছু করতাম না। আজকে আমরা ঠিকঠাকভাবে চিনবো যে একটা ওভারি দেখতে কেমন। আচ্ছা, ওভারি চেনাটা অ্যাকচুয়ালি একটু কমপ্লেক্স। কেন? কারণ ওভারির মধ্যে একই সঙ্গে 4 ধরনের ফলিকল থাকে। 4টা ফলিকলের নাম কি? প্রিমর্ডিয়াল, প্রাইমারি, সেকেন্ডারি এবং লাস্টের থেকে গ্রাফিয়ান বা টার্সিয়ারি বা ম্যাচিউর ফলিকল বলা যায়। তো এই 4 ধরনের ফলিকলকে চেনা আসলে খুব কঠিন না, 2টা করে পয়েন্ট মনে রাখলেই হয়। দেখেন, আমরা প্রথমে চিনবো প্রিমর্ডিয়াল ফলিকল। চেনার উপায় 2টা। কি কি? কন্টেন্ট হবে শুধুমাত্র প্রাইমারি ইউসাইট, এবং এই যে বাইরের রিমটা তৈরি হলো সেটা তৈরি হবে সিঙ্গেল লেয়ার ফ্ল্যাট সেল দিয়ে, ফ্ল্যাট সেল এবং একটা লেয়ারে বসা কিন্তু সেলগুলো। ওকে, এই 2টা পয়েন্ট খুঁজে পেলে চিনবেন যে এটা হচ্ছে প্রিমর্ডিয়াল ফলিকল। একই রকমভাবে আসেন প্রাইমারি ফলিকল। ওকে, চেনার উপায়ও 2টা, অনেকটা সেম। কন্টেন্ট এখানেও প্রাইমারি ইউসাইট, বাইরের বাউন্ডারিটা এখনো সিঙ্গেল লেয়ারের সেল দিয়েই তৈরি, খালি পার্থক্য কি? আগে সেলগুলো ছিল ফ্ল্যাট বা স্কোয়ামাস, এখন সেলগুলো আরেকটু বড় সড়ো, হয় কিউবয়েডাল বা কলামনার, যে কোনো একটা হলেই ট্রু। পরীক্ষায় অনেক সময় এমনভাবে পরপর 2টা লাইন দিয়ে দেয়, একটা দেয় প্রাইমারি ফলিকলস আর লাইন বাই কিউবয়েডাল সেল, পরের সিমটি দেয় প্রাইমারি ফলিকলস আর লাইন বাই কলামনার সেল। তো অনেকে তখন কি করে, একটা ট্রু আরেকটা ফলস দেখায়, আসলে কিন্তু তা না, 2টা লাইনই ট্রু। আচ্ছা, চলে আসেন সেকেন্ডারি ফলিকল। কন্টেন্ট এখনো প্রাইমারি ইউসাইট, এখানেও প্রাইমারি ইউসাইট ছিল, ওই সেকেন্ডারি ফলিকলেও কন্টেন্ট শুধুমাত্র প্রাইমারি ইউসাইট। কিন্তু পার্থক্য কোথায়? এর আগে 2 জায়গাতেই ছিল সিঙ্গেল লেয়ারে বসা সেল, এখানে ফ্ল্যাট, এখানে কিউবয়েডাল কি কলামনার। যখনই সেকেন্ডারি ফলিকল দেখেন মাল্টি লেয়ার সেল, তাই না? এখন আর সিঙ্গেল লেয়ার না, যখনই মাল্টি লেয়ার তৈরি হয়ে যাবে আমরা চিনবো যে আমরা সেকেন্ডারি ফলিকলে পৌঁছে গেছি। লাস্টেটা হচ্ছে টার্সিয়ারি বা গ্রাফিয়ান বা ম্যাচিউর ফলিকল। আমরা এটাকে আলাদা করব না, একই সঙ্গে পড়ব। এর আগ পর্যন্ত সব জায়গায় ছিল কন্টেন্ট শুধুমাত্র প্রাইমারি ইউসাইট, যখনই গ্রাফিয়ান ফলিকল কন্টেন্ট হয়ে যাবে বোথ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ইউসাইট, এবং এই যে মাল্টিলেয়ার বাউন্ডারি তার মধ্যে ল্যাকুনা অ্যান্ট্রাম বলেন, হ্যাঁ, অ্যান্ট্রাম বা গহ্বর তৈরি হবে। সেটা ছোট ছোট মাল্টিপলও হতে পারে বা বড় একটা সেন্ট্রালও হতে পারে, থাকবে মাথায়। আচ্ছা, এখন কতক্ষণ ধরে কিন্তু বলছি, দেখেন মাথায় আছে কিনা, যে প্রত্যেকবার মেনস্ট্রুয়েশনের 14 দিন আগে বডিতে ওভুলেশন হয়। ওভুলেশন জিনিসটা কি? এই যে গ্রাফিয়ান ফলিকল সেটা রাপচার হয়ে যাবে, ভেতর থেকে সেকেন্ডারি ওসাইটটা রিলিজ হবে, এই ঘটনাটাই হচ্ছে ওভুলেশন। তাহলে আমরা যদি তর্কের খাতিরে ধরেও নিই যে ফিমেলের রিপ্রোডাক্টিভ সাইকেলটা 28 দিনের, ওকে, তো 28 দিন পর মেনস্ট্রুয়েশন হবে, এই মেনস্ট্রুয়েশনের 14 দিন আগেই বডিতে ওভুলেশন হয়ে গেছে। তার মানে এই যে গ্রাফিয়ান ফলিকল সেই 14 দিনের দিন রাপচার হয়ে গেছে। তাহলে এখন এই 14 দিনটাকে ভাগ করে দেন 4টা ফলিকলের মধ্যে, শীটে দেওয়াই আছে, সেই অনুযায়ী দাগায় নেন। দেখেন, প্রিমর্ডিয়াল ফলিকলতে পাবো ডে 1 থেকে 3, 4 থেকে 6 পর্যন্ত হচ্ছে প্রাইমারি ফলিকল, 7 থেকে 11 পর্যন্ত সেকেন্ডারি ফলিকল, আর এই যে 12 থেকে 14 হচ্ছে গ্রাফিয়ান ফলিকল। থাকবে মাথায়, এটুকুই পড়া। এখান থেকে লামলির একটা কোয়েশ্চেন মাঝে মাঝে পরীক্ষায় দিয়ে দেয়, এটা একটু নোট করে নিতেন, হ্যাঁ, যে প্রাইমারি থেকে সেকেন্ডারি ওভারিয়ান ফলিকলে যখন কনভার্ট হয় বডিতে আরও 5টা জিনিসের জন্ম হয়, সেগুলো কি কি? মনে রাখা খুব কঠিন কিছু না, 2 ধরনের সেল তৈরি হবে। আমরা যেরকম টেস্টিসের মধ্যে 2 ধরনের সেল পেয়েছিলাম, লেডিক আর সার্টোলি, একই রকমভাবে ওভারির মধ্যেও 2 ধরনের সেল থাকে, গ্র্যানুলোসার সেল অ্যান্ড থিকার সেল। ঠিক আছে, তো এই 2টা সেল তৈরি হয়ে যাবে, প্লাস ওভামের স্ট্রাকচার যখন পড়বো তখন দেখবো যে বাইরে কয়েকটা মেমব্রেন থাকে, এই 3টা মেমব্রেন তৈরি হবে, হ্যাঁ, কর্না রেডিয়েটা, কুমুলা সুতোরা, জোনা পেলুসিডা। এখন আপাতত নাম পড়ে রাখেন, এখন হয়তো মনে হবে যে কঠিন কঠিন নাম, কিন্তু একটু পরে তো আমরা ওই ছবিটাও পড়বো, তখন যে আর কঠিন লাগবে না, জিনিসটাকে চিনে ফেললে কোথায় কোনটা থাকে তখন আর এরকম অপরিচিত পর লাগবে না। ওকে, আচ্ছা, এটা নোট করে রাখেন বা স্ক্রিনশট নিয়ে রাখেন, আমরা নেক্সট পরে যাব। আচ্ছা,
ছোট্ট করে এখানেই আমি ফিমেল রিপ্রোডাক্টিভ সাইকেলটা পড়িয়ে দিচ্ছি। ফিমেল রিপ্রোডাক্টিভ সাইকেল আপনাদের শিটের অলমোস্ট 2 পেজ জুড়ে আছে, হ্যাঁ, কিন্তু আমরা 2 লাইনে পড়ি। দেখেন, যদিও এই সাইকেলটা ভ্যারিয়েবল, হ্যাঁ, একজন মহিলা থেকে আরেকজন মহিলা তো আলাদা, ইভেন একজন মহিলাও প্রত্যেকবার সেম টাইমিং মানে ইন্টারভেলে কিন্তু তার মেনস্ট্রুয়েশন হয় না। তো এটা ফিক্সড কিছু না, একবার 28 দিনে হলো, আরেকবার 30 দিনে, আবার 32 দিনে, কোনো ক্ষেত্রে এটা 40-50 দিনে হয়ে যেতে পারে, এটা ভ্যারিয়েবল। কিন্তু আমরা যদি মনে রাখার সাথে ধরেও নিই যে 28 দিনের সাইকেল, তো 28 দিনটাকে আমরা সমান 2 ভাগ করে ফেলতে পারি মনে মনে। প্রথম 14 দিন ধরে হচ্ছে প্লুরিফারেটিভ ফেজ, বা এর অপর নাম কি ফলিকুলার ফেজ, আর লাস্টের 14 দিন ধরে হচ্ছে সিক্রেটরি ফেজ বা লুটিয়াল ফেজ। আর এই যে এর পরে শুরু হয়ে যাবে, মানে 28 দিন পরে ধরে নিলাম যে বডিতে মেনস্ট্রুয়েশনের অনসেট হবে, সেটা ক্ষেত্র বিশেষে 2 থেকে 3 দিন কি 5 দিন পর্যন্ত পারসিস্ট করতে পারে। আচ্ছা, এখন এই প্রলিফারেটিভ ফেজটা কোন হরমোনের জন্য হয়? ইস্ট্রোজেনের জন্য। মোটা দাগে সিক্রেটরি ফেজটা হয় প্রোজেস্টেরনের জন্য। কিন্তু শুধু এতটুকু মনে রাখলে পরীক্ষার জন্য এনাফ না, হ্যাঁ, কারণ বডিতে রিপ্রোডাক্টিভ টাইম লিমিটটা জুড়ে পুরোটা টাইমে কিন্তু ইস্ট্রোজেন প্রোজেস্টেরন থাকে, ওঠানামা করে। তাহলে এই রেগুলেশনটা হয় কীভাবে? মনে রাখবেন যে প্রলিফারেটিভ ফেজ হয় ডিউ টু ইনক্রিজ লেভেল অফ ইস্ট্রোজেন। তার মানে শুধু ইস্ট্রোজেনের প্রেজেন্স নর্মাল না, ইস্ট্রোজেন যখন তার নর্মাল লিমিট থেকে 2 থেকে 3 গুণ বেড়ে যাবে তখন যে এই অ্যাক্টিভিটিগুলো আপনারা দেখতে পাবেন। একই রকমভাবে সিক্রেটরি ফেজ হয় কেন? ডিউ টু ইনক্রিজ লেভেল অফ প্রোজেস্টেরন। এতটুকু মনে রাখলেও কাজ চলবে না, কারণ দেখা গেল পরীক্ষায় কোশ্চেন দিয়ে দিল এরকম যে ডিউরিং লুটিয়াল ফেজ প্রোজেস্টেরন লেভেল তো ইনক্রিজ হয় আমরা জানি, হোয়াট অ্যাবাউট ইস্ট্রোজেন লেভেল? পরীক্ষা দিয়ে দিল যে ইস্ট্রোজেন লেভেল ডিক্রিজ হয়, তাহলে এটা কি হবে, ট্রু নাকি ফলস? এটা হবে ফলস। কেন? কারণ ইস্ট্রোজেন তখনও বেশিই থাকে। তার মানে এখন বুঝে না, প্রথমে শুধু ইস্ট্রোজেন বাড়া শুরু করলো, প্রলিফারেটিভ অ্যাক্টিভিটি হবে, হ্যাঁ, সব কিছু বাড়বে। যখন এই ইস্ট্রোজেন বাড়তেই আছে কিন্তু সঙ্গে প্রোজেস্টেরনও বাড়া শুরু করলো, এবং দেখা গেল প্রোজেস্টেরন আরও ডমিনেন্ট, হ্যাঁ, ইস্ট্রোজেন বেশি কিন্তু প্রোজেস্টেরন আরও বেশি, ফলে ইস্ট্রোজেনের কাজগুলো না হয়ে প্রোজেস্টেরনের কাজগুলো হওয়া শুরু করলো, দ্যাট ইজ সিক্রেটরি ফেজ। যখন সাডেন 2টা হরমোন লেভেলই কমে যায় তখন উইথড্রয়াল ব্লিডিং, দ্যাট ইজ মেনস্ট্রুয়েশন। ওকে, তো এতটুকু যদি পড়েন 2 লাইনের মধ্যেও কিন্তু আপনার টোটাল ফিমেল রিপ্রোডাক্টিভ সাইকেল পড়া শেষ। এখন আর কোশ্চেন করলে আপনি আটকে যাবেন না কোথাও। এটা আমাদের পড়া হয়ে গেল। নেক্সট আমরা পড়বো হচ্ছে ওভুলেশন, পেজ নাম্বার 13। অলরেডি অনেকবার বলে ফেলেছি, লাস্ট আরেকবার বলে দিই। হ্যাঁ, দেখেন, এই দিন যদি মেনস্ট্রুয়েশনের অনসেট হয়, হ্যাঁ, ঠিক তার 14 দিন আগে বডিতে অবশ্যই ওভুলেশন হবে। কিন্তু মানে এই টাইম ফ্রেমটা সিক্রেটরি ফেজ অলওয়েজই 14 দিনের। ভ্যারিয়েবল হচ্ছে এই ফেজটা, প্রলিফারেটিভ ফেজ। এটার কোনো গ্যারান্টি নাই যে এই যে মেনস্ট্রুয়েশন হলো তার আবার কতদিন পর বডিতে আবার ওভুলেশন হবে, এই টাইমটাই ভ্যারিয়েবল, দ্যাট ইজ প্রলিফারেটিভ ফেজ। ওকে, তো পরীক্ষায় খালি 14 দিন দেখলেই খুশিতে ট্রু দাঁড়ানো যাবে না। ওভুলেশন নিয়ে পড়ার কি আছে? সংজ্ঞা জিনিসটা কি? যে গ্রাফিয়ান ফলিকল রাপচার হবে, সেকেন্ডারি ওসাইট বের হয়ে আসবে, এই ঘটনাটা হচ্ছে ওভুলেশন। ওকে, আর হচ্ছে টাইমিংয়ের লাইনটা, তো টাইমিংয়ে তো আসেই খালি 14 দিন। তো পরীক্ষার তাহলে যখন কোয়েশ্চেন আসবে 14 দিন দেখলেই আমি ট্রু দাগায় ফেলবো, ঘটনাটা কি তাই? তা কিন্তু না, কারণ এই 14 দিনের মধ্যে একটা ফ্যালাসি আছে, ফ্যালাসিটাকে বুঝতে হবে। মেনস্ট্রুয়েশনের 14 দিন আগে ওভুলেশন, এটা ফিক্সড, হ্যাঁ, যে ওভুলেশন আজকে হলো ঠিকঠাক 14 দিন পরই মেনস্ট্রুয়েশন হবে। কিন্তু মেনস্ট্রুয়েশনের কতদিন পর আবার নেক্সট ওভুলেশন হবে সেটার কোনো গ্যারান্টি নাই। ওই ফ্রেম মানে ওই টাইম ফ্রেমটা কিন্তু 14 দিনও হতে পারে, 40 দিনও হতে পারে, এটা ভ্যারিয়েবল। ওকে, তাহলে পরীক্ষায় 14 দিন দেখলেই ট্রু দাগানো যাবে না, লাইনটাকে বাংলা ট্রান্সলেট করতে হবে। যদি বলে মেনস্ট্রুয়েশন ফলোজ ওভুলেশন ফর 14 ডেজ, তাহলে ট্রু, কারণ এই লাইনটার বাংলা অর্থ এরকম যে ওভুলেশনকে ফলো করে 14 দিন পরে মেনস্ট্রুয়েশন হয়। যদি লাইনটা উল্টা বলতো, হ্যাঁ, যে ওভুলেশন ফলোজ মেনস্ট্রুয়েশন ফর 14 ডেজ, লাইনটা ফলস হয়ে যেত, কারণ এমন কোনো কথা কোথাও বলা হয় নাই যে মেনস্ট্রুয়েশনের 14 দিন পর ওভুলেশন হবেই, নাও হতে পারে। ওকে,
আচ্ছা, এটা তো গেল অ্যাক্টিভ ভয়েস। যদি প্যাসিভে দিয়ে দেয়, যদি এমনভাবে বলে যে মেনস্ট্রুয়েশন অকার্স 14 days ফলোড বাই ওভুলেশন, ফলস। কিন্তু যদি উল্টাটা বলে যে ওভুলেশন অকার্স 14 days ফলোড বাই মেনস্ট্রুয়েশন, তাহলে ট্রু। তার মানে এই যে ফলোস ফলোড বাই, এটা মুখস্থ করার কিছু না, এটা ঘুরেও দিতে পারে, প্রিসিডেড উইথও দিতে পারে। মোট কথা লাইনটাকে বাংলা ট্রান্সলেট করবেন। যদি অর্থ বোঝায় যে আগে ওভুলেশন 14 দিন পরে মেনস্ট্রুয়েশন, তাহলে ট্রু। আর এর অপোজিট বললেই ফলস। ওকে, মোট কথা এটা অবশ্যই নোট করে রাখেন যে পরীক্ষায় 14 দিন দেখলেই ট্রু দাগাবো না, কারণ এই জায়গাটা কনফিউজিং, স্যাররা এখান থেকেই কোয়েশ্চেন করবে এবং ঘুরিয়ে পেঁচিয়ে করবে, অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস দেবে। ওকে, মোট কথাটা কি যে আগে ওভুলেশন তার 14 দিন পর মেনস্ট্রুয়েশন, এর অপোজিট কিছু হলেই সেটা ফলস। ওকে, এখান থেকে এতটুকু পড়া। নেক্সট আমরা চলে যাচ্ছি ফার্টিলাইজেশনে। হ্যাঁ, কিন্তু ফার্টিলাইজেশনটা আমরা আসলে পড়ছি না, আমরা এখানে আবারও একটু স্পার্ম ওভামের ছবিটা বের করবো। এখানে আমরা এখন পরপর 3টে জিনিস পড়বো। স্পার্ম আর ওভামের স্ট্রাকচার পড়বো, সেখান থেকে ওই যে ক্যাপাসিটেশন বাকি রেখে এসেছিলাম ক্যাপাসিটেশন পড়বো, তারপর যে পড়বো হচ্ছে ফার্টিলাইজেশন। ওকে, একটা একটা করে শুরু করছি। হ্যাঁ, প্রথমে আমরা স্ট্রাকচার অফ স্পার্ম পড়ছি। দেখেন, স্পার্মের এটা হচ্ছে হেড, বাকিটা হচ্ছে রেস্ট পার্ট অফ বডি, মানে হেডটা বডির থেকেও বড়, তাই তো? বডির মধ্যে কি কি আছে? নেক, মিডল পিস, টেল। যেহেতু হেডটা বড় তাই ওর হেডের প্রতি অ্যাফিনিটিও বেশি। দেখেন হেডের উপরে আবার একটা ক্যাপ করছে, অ্যাক্রোজোমাল ক্যাপ। কিন্তু ক্যাপটা কেনার সময় ও একটা মানে ভুল করে ফেলছে, ক্যাপটা কিনছে ট্রান্সপারেন্ট কাপড়ের। কিরকম? এই যে ক্যাপ পরা সত্ত্বেও মাথা ভর্তি ড্যান্ড্রাফ দেখা যাচ্ছে না, যেটাকে আমরা মজা করে ড্যান্ড্রাফ বলছি, তার আসল নামটা কি দেখেন? গ্লাইকোপ্রোটিন অ্যান্ড সেমিনাল প্লাজমা প্রোটিন। আচ্ছা, স্ট্রাকচারের মধ্যে আর দুইটা কথাই আছে, সেই দুইটা কথা বলে কেন এই গল্পটা বা এভাবে ইঙ্গিতটা দিলাম সেই কথাই যাচ্ছে। স্পার্মের কাছে দুইটা এনজাইমও থাকছে, এই দুইটা এনজাইম ইম্পর্টেন্ট ফর ফার্টিলাইজেশন। দেখেন এই যে সেল মেমব্রেনের নিচেই যে এনজাইম, তার নাম হচ্ছে হায়ালুরোনিডেজ। আর এই অ্যাক্রোজোমাল ক্যাপের নিচেই যে এনজাইম, তার নাম হচ্ছে অ্যাক্রোফিন। এই দুইটা এনজাইম লাগবে যখন আমরা ফার্টিলাইজেশন করব। ওকে, আচ্ছা, এখন ওই যে একটু মজা করে বললাম যে ও ক্যাপটা কিন্তু ট্রান্সপারেন্ট কাপড়ের, কারণ ক্যাপ কেনা সত্ত্বেও, ক্যাপ পরা সত্ত্বেও মাথা ভর্তি ড্যান্ড্রফ দেখা যাচ্ছে। এটার মাঝে যাবে, ধরে নেন যে স্পার্ম পরীক্ষা দিতে চলে গেছে। স্পার্ম পরীক্ষাটা মনে আছে না, যে ওভাম হচ্ছে একজন, ভাইবা দিতে রেডি 20 থেকে 50 কোটি স্পার্ম। তো এখান থেকে তো একজনকে পাস করাবে, বাকি সবাই তো ফেল। তাহলে ওভামের উদ্দেশ্যই হচ্ছে খুদ খুঁজে বের করা। এর মধ্যে যদি স্পার্ম এরকম মাথা ভর্তি ড্যান্ড্রফ নিয়ে ঢোকে, ওকে কি ভাইবাতে পাস করাবে নাকি আগেই বলবে যা বেটা তুই ফেল? তাই তো। তার মানে মোটামুটি বোঝা গেল ফার্টিলাইজেশন পরীক্ষায় পাশ করতে হলে স্পার্মকে এরকম ড্যান্ড্রাফ নিয়ে পরীক্ষা দিতে ঢুকলে হবে না, ওকে আগে এই লেয়ারটা রিমুভ করতে হবে। তাহলে এই যে হেড ওয়াশ টেকনিক, এই প্রসেসটাই হচ্ছে ক্যাপাসিটেশন। ওকে, তার মানে যেটাকে আমরা ড্যান্ড্রাফ লেয়ার বলছি, তার আসল নাম কি? গ্লাইকোপ্রোটিন অ্যান্ড সেমিনাল প্লাজমা প্রোটিন। এই যে এই লেয়ারটাকে রিমুভ করা বা সরিয়ে ফেলা, শুধুমাত্র এতটুকু কাজই হচ্ছে ক্যাপাসিটেশন। ওকে, আচ্ছা, ক্যাপাসিটেশন কার হবে? স্পার্মের, তাই না? কিন্তু পরীক্ষায় কমনলি আমরা একটা লাইন ভুল করি, সেটা কিরকম? যে পরীক্ষায় দিয়ে দিবে যে ক্যাপাসিটেটিভ ম্যাচুরেশন অফ স্পার্ম অকার্স ইন এপিডিডাইমিস, বা মেল জেনিটালিয়ার অন্য যে কোনো নাম দিয়ে দিল। অনেকেই ট্রু জায়গায় চলে আসবে, কিন্তু আসলে লাইনটা ফলস। সেটা কেন? এইভাবে মনে রাখবেন, বললাম না যে স্পার্মটা পরীক্ষা দিতে চলে গেছে, তারপর যে মনে হচ্ছে যে হেড ওয়াশ করে দেন ঢুকতে হবে। তো আপনার পরীক্ষার হল কোনটা? আপনি যদি রেসিডেন্সি পরীক্ষা দেন, সিট পড়বে বুয়েটের আশেপাশে। তো স্পার্মের পরীক্ষার হল কোনটা? ফিমেল জেনিটালিয়া। এখানে একটা ট্রিকি জায়গা আছে, যে জায়গাটা আমরা ভুল করি, এবং এই ট্রিকি জায়গাগুলো থেকেই স্যাররা কোয়েশ্চেনটা করে। মজার জিনিস হচ্ছে ক্যাপাসিটেশন হবে তো স্পার্মের, মেল গ্যামেটের, কিন্তু সাইট হবে ফিমেল জেনিটালিয়া। ওকে, তো স্পার্মের পরীক্ষা হল যেহেতু ফিমেল জেনিটালিয়া, স্পার্ম চলে যাবে। যে দেন ক্যাপাসিটেশন মানে ফার্স্ট লেয়ারটাকে রিমুভ করবে বা হেড ওয়াশ করবে, তারপর যে সে ফার্টিলাইজেশন প্রসেসের পরীক্ষাতে ঢুকলো। ওকে, তাহলে এই জায়গাটাও আমরা কনফিউজড হই সুন্দরভাবে। এইগুলো কিন্তু লেখার দরকার নেই, আপনাদের শিটে ছিল ক্যাপাসিটেশন, ওই পেজটাই বের করে নোট করে নেন, পেজ নাম্বার 7-এর লাস্টে। ওকে, তাহলে ক্যাপাসিটেশনের কাজটা কি হয়? ফার্স্ট লেয়ার মানে হেড ওয়াশ হয়, গ্লাইকোপ্রোটিন অ্যান্ড সেমিনাল প্লাজমা প্রোটিন রিমুভ হয়, এই একটা কথা। সেকেন্ড কথা কি? ক্যাপাসিটেশন হবে তো স্পার্মের, কিন্তু সাইট হবে ফিমেল জেনিটালিয়া, এবং এটা একটা মানে ইনফিনিটি স্টার লাইন। হ্যাঁ, এই লাইনটাতে কম বেশি ম্যাক্সিমাম মানুষ ভুল করে। ওকে,
আচ্ছা, থার্ড কথা হচ্ছে এই যে দেখেন ক্যাপাসিটেশন শুড মাস্ট অকার বিফোর ফার্টিলাইজেশন। অলরেডি বলে ফেলেছি, হ্যাঁ, যে স্পার্মে ক্যাপাসিটেশন হবে না, এই হেড ওয়াশ হবে না, সে ফার্টিলাইজেশন পরীক্ষায় কখনোই পাস করবে না। তার মানে ফার্টিলাইজ করতে হলে একটা স্পার্মকে অবশ্যই ক্যাপাসিটেশন করতে হবে। ওকে, ফোর্থ লাইনটা নাইস টু নো, তাও দাগিয়ে রাখি আমরা যে ক্যাপাসিটেশন হতে টাইম কীরকম লাগে, অ্যাপ্রক্সিমেট 7 আওয়ার্স। তো 4 লাইনে আমাদের ক্যাপাসিটেশন পড়া শেষ। এখন আমাদের ফাইনাল পড়া হচ্ছে ফার্টিলাইজেশন, মানে গ্রুপ এর লাস্ট পড়া, পেজ নাম্বার 15। ছবি এটাই থাকবে সামনে, কিন্তু 15 নাম্বার পেজের পড়াগুলোর সঙ্গে মেলাবে। দেখেন ফার্টিলাইজেশন জিনিসটা কি, সিম্পল, স্পার্ম আর ওভামের ফিউশন প্রসেস, তাই তো? তাহলে আমাদের স্পার্মের স্ট্রাকচার পড়া শেষ, ওভামের স্ট্রাকচারটা একটু দেখে ফেলি। ওভামের চেহারা কীরকম, একটা নিউক্লিয়াস, তাকে ঘিরে 3টা মেমব্রেন। তো আমরা যদি ভেতর থেকে বাইরে আসি, ইনারমোস্ট মেমব্রেনের নাম কি, সেল মেমব্রেন। মাঝখানে ইন্টারভেনিং, এই যে আলাদা করার জন্য 3 কালার দিয়ে আঁকা, এই লেয়ারটার নাম কি, জোনা পেলুসিডা। আর একদম আউটার মোস্ট লেয়ারের নাম হচ্ছে করোনা রেডিয়েটা। ওকে, আচ্ছা, এখানে ছোট্ট করে একটু নোট করবেন, জোনা পেলুসিডার লেয়ারটা তৈরি হচ্ছে গ্লাইকোপ্রোটিন দিয়ে। আচ্ছা, এই করোনা রেডিয়েটার লেয়ারটাও 2টা জিনিসের সমন্বয়ে তৈরি। দেখেন লেয়ারটা যখন আমি এঁকেছি, কিভাবে এঁকেছি, ছোট ছোট অনেকগুলো ডট দিয়েছি না, এই ডটগুলো হচ্ছে গ্র্যানুলোসার সেল, আর এই যে 2টা ডটের মাঝখানে কানেক্টিং যে লাইনটা, এই লাইনটা হচ্ছে হাইলোরনিক অ্যাসিড। তার মানে করোনা রেডিয়েটা এই 2টা জিনিসের সমন্বয়ে তৈরি, একটা হচ্ছে গ্র্যানুলোসার সেল আর একটা হচ্ছে হাইলোরনিক অ্যাসিড। ওকে, যদি 2টার স্ট্রাকচার আপনার মাথায় ভালোভাবে গেঁথে যায় তাহলে প্রসেসটা খুবই সিম্পল। দেখেন ওভাম তার জায়গা থেকে তো আসলে নড়াচড়া করবে না, ও জায়গায় ফিক্সড। স্পার্মটা বাইরে থেকে আসবে এবং আস্তে আস্তে ওভামকে পেনিট্রেট করে ভেতরে ঢুকবে, এবং টোটাল যে ফিউশন প্রসেস স্পার্ম আর ওভামের, সেটাই হচ্ছে ফার্টিলাইজেশন। তো স্পার্ম যখন ওভামকে ফার্টিলাইজ করতে যাবে, স্পার্মের সামনে বাধা কয়টা, ওভামের 3টা লেয়ার, তাই না? তাহলে ফার্টিলাইজেশনের ফার্স্ট স্টেপ কি হবে, পেনিট্রেশন অফ করোনা রেডিয়েটা, তাই তো? এখন এই করোনা রেডিয়েটার লেয়ারটা কি কি দিয়ে তৈরি, গ্র্যানুলোসার সেল আর হাইলোরনিক অ্যাসিড। বলেন তো এগুলাকে ভাঙার অস্ত্র স্পার্মের কাছে আছে নাকি নাই? আছে। কোনটা? এই যে হাইলোরনিডেজ এনজাইম। এই হাইলোরনিডেজ এনজাইম দিয়ে সে হাইলোরনিক অ্যাসিডকে ভেঙে ফেলবে, আলটিমেটলি করোনা রেডিয়েটাকে ভেঙে সে ভেতরে ঢুকে গেল। স্টেপ 1 কমপ্লিট। স্টেপ 2 কি হবে, পেনিট্রেশন অফ জোনা পেলুসিডা। এই জোনা পেলুসিডার লেয়ারটা কি দিয়ে তৈরি, গ্লাইকোপ্রোটিন। যে কোনো প্রোটিওলাইটিক এনজাইমের নাম কেমন হয়, পেপসিন, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, এরকম না? তো এখানে কাছাকাছি নামের আরেকটা এনজাইম আছে, নাম কি, অ্যাক্রোসিন। স্পার্ম কি করবে, অ্যাক্রোসিন এনজাইম দিয়ে জোনা পেলুসিডার গ্লাইকোপ্রোটিনগুলোকে নষ্ট করে দেবে। প্রোটিন নষ্ট হলে কি হয়, কোয়াগুলেট করে যায়, তাই তো? চিন্তা করে দেখেন, জোনা পেলুসিডার লেয়ারটা এর আগ পর্যন্ত ছিল একটা সেমি পারমিয়েবল লেয়ার। যেই একটা স্পার্ম অ্যাক্রোসিন এনজাইম ঢেলে ভেতরে চলে গেল, কিন্তু এই অ্যাক্রোসিন এনজাইমের কারণে কি হবে, সবগুলা গ্লাইকোপ্রোটিন এখন কোয়াগুলেট হয়ে হার্ড হয়ে যাবে। জোনা পেলুসিডার লেয়ারটা এর আগ পর্যন্ত ছিল সেমি পারমিয়েবল, এখন হয়ে গেল হার্ড একটা লেয়ার। তাতে করে কি হয়, একটা স্পার্ম তো ক্রস করে চলে গেছে, কিন্তু বাকি স্পার্মগুলো এসে যতই গুটাগুটি করুক কেউ আর এটাকে পেনিট্রেট করতে পারে না। ওকে, তাহলে টিপিক্যাল এই ফিচারটার জন্যই হিউম্যান বিংয়ের ফার্টিলাইজেশন প্রসেসটা অলওয়েজ মনোস্পার্মিক, কখনোই পলিস্পার্মিক ফার্টিলাইজেশন হিউম্যান বিংয়ে পসিবল না। ওকে, যতই টুইন বেবি 4টা 5টা যত বেবি ফর্মেশন হোক, সবসময়ই একটা ওভাম একটা স্পার্ম দিয়ে ফার্টিলাইজ হয়। ওকে, এই জোনা পেলুসিডার লেয়ারের আরেকটা বিশেষত্ব আছে, সেটা কীরকম, জোনা পেলুসিডার লেয়ারে স্পার্ম যে জোড়া লাগবে তার জন্য রিসেপ্টর বসানো থাকে, এবং এই রিসেপ্টরগুলো হচ্ছে স্পেসিস স্পেসিফিক। সেটা কীরকম, যে হিউম্যান স্পার্ম আসলেই শুধুমাত্র বাইন্ড করতে পারবে, অন্য কোনো প্রজাতির স্পার্ম দিলেও কিন্তু বাইন্ডিং পসিবল না। ওকে, তাহলে এই যে অনলাইন পোর্টালগুলোতে অনেক ইন্টারেস্টিং নিউজ হয় না, যে তমুক গ্রামের তমুক প্রত্যন্ত উপজেলায় মানুষের পেটে কুকুরের বাচ্চা পাওয়া গেছে, আর এটা সম্ভব কখনো? হিউম্যান স্পার্ম ছাড়া হিউম্যান ওভামকে অন্য কোনো প্রজাতির স্পার্ম বাইন্ডই করতে পারবে না, কারণ এই রিসেপ্টরগুলো স্পেসিস স্পেসিফিক, সে চিনবে হিউম্যান স্পার্ম হলেই বাইন্ড করতে দিবে, নতুবা না। ওকে, পড়া কিন্তু শেষ, কারণ লাস্টের ফেজটা কি, থার্ড ফেজটা কি, পেনিট্রেশন অফ সেল মেমব্রেন। হ্যাঁ, এটাকে আর পেনিট্রেট করার কিছু নাই, স্পার্মের সেল মেমব্রেন আর ওভামের সেল মেমব্রেন
ফিউজ হয়ে একটা সিঙ্গেল লেয়ার তৈরি করবে। ওকে, দ্যাট ইজ স্পার্ম ওভাম মিলে গেল, এখন এটা জাইগোট হয়ে গেল, ফার্টিলাইজেশন কমপ্লিট। তাহলে ফার্টিলাইজেশন পেজ নাম্বার 15 থেকে স্টেপ তো ছবির মধ্যেই পড়া শেষ, স্টেপে আর নতুন করে দাগানোর কিছু নাই, সংজ্ঞাটা দাগান আর সাইট আর টাইমিংটা দাগান। হ্যাঁ, দেখেন তো ফার্টিলাইজেশন বডির কোথায় হয়? ফেলোপিয়ান টিউবের অ্যাম্পুলার রিজনে হয়। টাইমিংটা খুবই ইম্পর্টেন্ট, উইদিন 24 আওয়ার্স অফ ওভুলেশন। হ্যাঁ, তার মানে এর আগে পরে স্পার্ম অ্যাভেলেবল হলেও ফার্টিলাইজেশন ঘটবে না, ফার্টিলাইজেশন হতে হবে জাস্ট ওভুলেশনের উইদিন 24 আওয়ার। ওকে, এই টাইম ফ্রেমের মধ্যে স্পার্ম ওভামের দেখা হলেই ফার্টিলাইজেশন হবে, নতুবা না। তাহলে এর সঙ্গে আমাদের গ্রুপে পড়া শেষ। ওকে, আমরা একটু স্কিপ করেই পড়বো। হ্যাঁ, এরপরে উচিত ছিল ফার্স্ট সেকেন্ড থার্ড উইক পড়ানো, কিন্তু যেহেতু সেটা পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না, আসতে পারে কিন্তু কম কম আসে, তাই সেটা আমরা ক্লাসের লাস্টে পড়বো। হ্যাঁ, এখন আমরা জাস্ট গ্রুপ বি মানে হোল বডি ডেরিভেটিভসটা পড়ে নেব। তার আগে দেখেন পেজ নাম্বার 17-এ এই যে ফার্টিলাইজেশনের লাস্ট পড়া ছিল রেজাল্ট অফ ফার্টিলাইজেশন। হ্যাঁ, এটা একটা দাগানো পড়া, জাস্ট দাগায় রাখেন, সমাজ বিজ্ঞানের পড়ার মতন, যে ফার্টিলাইজেশন হইলেই অটোমেটিক এই ঘটনাগুলো পরবর্তীতে বডিতে হতে থাকবে। এই সবগুলো ঘটনা একবার রিডিং দিলেই বুঝবেন যেগুলো ফার্টিলাইজেশনের পরের ঘটনা, কখনোই তার আগে হওয়া সম্ভব না। যেমন ফার্টিলাইজেশন হইলে স্পার্ম ওভাম মিলে গেল, এখন জাইগোট তো আবার ডিপ্লয়েড, তাই না? আর কি এখানে এন না 2n? তাহলে দেখেন ফার্স্ট লাইন কি বললো? রেস্টোরেশন অফ ডিপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম। ক্রোমোজোমাল সেক্স, এই যে স্পার্ম ওভাম মিলে গেছে, স্পার্ম কি ক্যারি করে নিয়ে আসলো, এক্স নাকি ওয়াই, তার উপর ডিপেন্ড করে ফিটাসের জেনেটিক সেক্স ডিটারমিনেশন এখনই পসিবল। ওকে, আচ্ছা, ইনিশিয়েশন অফ ক্লিভেজ, তার মানে কি যে ফার্টিলাইজেশন হয়ে একটা সেল তৈরি হলো জাইগোট, ফিটাস তো আর একটা সেল দিয়ে হবে না, অসংখ্য সেল লাগবে। তাহলে এই যে জাইগোট পরবর্তীতে মাইটোসিস হয়ে যে অসংখ্য সেল তৈরি করবে, এটাকেই বলছে যে ক্লিভেজ। ওকে, আচ্ছা, 4 নম্বর লাইনটা কমপ্লিট করে নেন। কমপ্লিশন অফ সেকেন্ড মিওসিস ইন ফিমেল, ফিমেলে মিওসিস 2 কখন কমপ্লিট হয়? আফটার ফার্টিলাইজেশন। ওকে, আর লাস্টের পয়েন্টটা কি? ডিটারমিনেশন অফ পোলারিটি অফ এমব্রায়ো। এই যে ক্লিভেজ হয়ে বা মাইটোসিস হয়ে অসংখ্য সেল তৈরি হবে, আগে পোলারিটি ডিটেক্ট হয়ে যায় যে বাচ্চার ক্রেনিয়াল পোল কোনটা, কডাল পোল কোনটা, তারপর সেই অনুযায়ী অর্গানোজেনেসিস হয়। তো এই সবগুলো ঘটনাই ফার্টিলাইজেশনের পরে পসিবল, কখনোই তার আগে না। এটাও কিন্তু পরীক্ষা এমসিকিউ এর আদলে দিতে পারে, তো এটা একটু দাগায় রাখেন। আচ্ছা, 18 নম্বর পেজে ইমপ্লান্টেশন আছে, কিন্তু সেটা গ্রুপ এর আন্ডারে আমরা পড়বো। ওকে, তো এই মুহূর্তে আমরা চলে যাব সরাসরি গ্রুপ বি পড়তে। তার মানে আমাদের পড়া শুরু হবে একটোডাম, মেসোডাম, এন্ডোডাম। ফার্স্টে হচ্ছে একটোডাম দিয়ে পেজ নাম্বার 28। হ্যাঁ, 28 থেকে আমাদের গ্রুপ বি এর পড়া শুরু হবে। মাঝখানের পড়াগুলো আমরা আমাদের যে জোন অনুযায়ী আমরা পরে পড়বো, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড উইক। দেখেন অনেকগুলো পেজ না, কিন্তু এতগুলো পেজ পড়ার কোনো অর্থই নেই। এটা একদম ক্লাসের লাস্টে দেখা যাবে 10 মিনিটের মধ্যে বোর্ডের ছবি এঁকে আমাদের পড়া হয়ে যাবে, এবং পরীক্ষার জন্য অতটুকুই এনাফ। ওকে, তো আমরা এখন শুরু করব গ্রুপ বি। হ্যাঁ, ডেরিভেটিভস, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। যে কাউকে মানে ধরেন এখন ইনস্ট্যান্ট যদি আমাকেও বলা হয় যে এমব্রায়োলজির উপর 100টা কোয়েশ্চেন বানান, দেখা যাবে ঘুরে ফিরে আমি প্রায় 70-75টা কোয়েশ্চেন খালি গ্রুপ বি থেকে দিয়ে দিচ্ছি, কিন্তু গ্রুপ বির কন্টেন্ট কিন্তু খুবই কম। পেজ উল্টে একটু দেখেন, একটোডাম, মেসোডাম, এন্ডোডাম মিলে হাইয়েস্ট 5-6 পাতা, তাই না? তো এর ভেতর থেকেই এমব্রায়োলজির সব থেকে মেজর পরিমাণ কোয়েশ্চেন আসে। তারপরও মানুষ এমব্রায়োলজি পড়তে চায় না। কেন চায় না? কারণ এই অংশটা পুরোপুরি মুখস্থ নির্ভর। তো এটা মুখস্থ করা, মনে রাখা খুবই কঠিন, হ্যাঁ, খুবই কষ্টসাধ্য কাজ। তাই আমার ক্লাসটাকে আমি এভাবেই সাজাই, যেহেতু পরীক্ষায় আসবে এটা, তো এটাকে বার্ডেন হিসেবে আপনাদের উপর চাপিয়ে দেওয়ার তো কোনো কারণ নাই। আমি যখন নিজে আপনাদের মতন হ্যাঁ মানে এন্ট্রান্স এক্সামের পরীক্ষার্থী ছিলাম, তখন দেখতাম এই পড়াগুলো পড়তে খুবই কষ্ট হতো। তাই আমি যখন এই টপিকসটা পড়ানো শুরু করলাম, তখন আমি চিন্তা করলাম যে এটাই হবে আমার ক্লাসে মেজর ফোকাস, কারণ এমব্রায়োলজি ম্যাক্সিমাম কোশ্চেন ডেরিভেটিভস থেকে হবে। তো ডেরিভেটিভস ক্লাসেই যেন সবাইকে ইজিলি যতটা সম্ভব মুখস্থ করিয়ে দেওয়া যায়। হ্যাঁ, মানে মুখস্থ তো না, আয়ত্ত করা, সেটা যে কোনো উপায়, সেটা আমরা করব। হ্যাঁ, কারণ এরপরে সিডিতে টপিকস অনেক থাকলেও কোশ্চেন তো এখান থেকে আসে কম, বিশেষ করে সিলেক্টিভ দাগানো যে কয়টা লাইন থাকে ততটুকু দিয়ে ইজিলি সবগুলো স্টেপ কারেক্টলি দাগিয়ে আসা যায়। ওকে, তো এই কারণে আমরা গ্রুপ বি টাইম নিয়ে পড়বো। গ্রুপ বি পড়া হয়ে গেলে বাকি পড়া দাগানো, সেখানে আমাদের খুব একটা টাইম আর লাগবে না। তো এখন আমরা শুরু করছি একটোডার্মের ডেরিভেটিভস দিয়ে। এখন আমরা পড়তে যাচ্ছি একটোডার্মের ডেরিভেটিভস। হ্যাঁ, তার আগে একটোডার্মের যে সাবডিভিশনটা হয় সেটা একটু বুঝিয়ে দেওয়ার ট্রাই করছি। এই ধরে নেন ফিটাস,
তো মানুষের বাইরে থেকে ভিজিবল যত স্ট্রাকচার সেগুলো কোন জার্ম লেয়ার থেকে এসেছে বলে মনে হয়? এক্টোডার্ম, মেসোডার্ম নাকি এন্ডোডার্ম? অবশ্যই এক্টোডার্ম। তাহলে এই যে ফিটাসটা, ওর বাইরে থেকে ভিজিবল যত সেল সবাই কি ধরনের সেল? এক্টোডার্মাল সেল। হ্যাঁ, আচ্ছা, এখন এই এক্টোডার্মের মধ্যেই আবার আরেকটু স্পেশাল দেখতে কিছু সেল আছে। তাহলে এই যে ডটের যে রিজনটা আঁকলাম সেটা ধরে নেন নিউরো এক্টোডার্ম, আর এই যে আগের যে সাদা সেলগুলো ধরে নেন সেগুলো হচ্ছে সারফেস এক্টোডার্ম। বাচ্চা যত বড় হবে বাচ্চা তত ফোল্ডিং টেস্টিং হবে। তো ফোল্ডিংটা তো আসলে একে বোঝানো যাবে না, আমরা তো আর 3D ছবি আঁকতে পারবো না, তাই আমরা আঁকার স্বার্থে পিটাসের এইটুকু সেকশন নিয়ে চিন্তা করব, তাহলে আমাদের বুঝতে ইজি হবে। হ্যাঁ, তাহলে এই সেকশনটা দেখতে এরকম না, এর মধ্যে এই সাদা জায়গাগুলো হচ্ছে সারফেস এক্টোডার্ম আর এই ডটেড সেগমেন্টগুলো হচ্ছে নিউরো এক্টোডার্ম। তো যখন ফোল্ডিং হবে তখন দেখা যায় এরকম একটা ফোল্ড ক্রিয়েট হয়, এবং সেই প্রসেসের সময় এই যে ডটেড সেলগুলা, দ্যাট ইজ নিউরো এক্টোডার্মের সেলগুলা এরকম জাংশনে এসে জমা হয়। এই প্রসেসটা আরো যত অ্যাডভান্স হবে, হ্যাঁ, তত কি হবে, প্রত্যেকটা লেয়ার ডিটাচড হয়ে যাওয়ার একটা দেখেন কি হবে, সারফেস এক্টোডার্ম কমপ্লিটলি সেপারেটেড হয়ে যায়। হ্যাঁ, এই ডটেড সেলগুলা নিজে একটা আলাদা লেয়ার তো তৈরি করে, এবং পেছনে এই যে ফোল্ডিং প্রসেসটা হচ্ছিল তার কারণে একটা টিউব ফর্মেশন হয়ে যায়। ওকে, এটার নাম সারফেস এক্টোডার্মই থাকে, কিন্তু নিউরো এক্টোডার্ম থেকে আমরা আলটিমেটলি দুইটা লেয়ার পেয়ে যাই। এই লেয়ারটাকে বলছে নিউরাল ক্রিস্টাল লেয়ার, আর এই টিউবটাকে বলছে নিউরাল টিউব। থাকবে মাথায়? ওকে, আচ্ছা, এই যে শুরুতে এঁকেছিলাম ফিটাস, এই ফিটাসটার হাত পা নাক মুখ কিন্তু তখনও তৈরি হয়নি, কিন্তু এই অবস্থায় ওর দুইটা পোলার ওপেনিং আছে, এই পোলারটা ওপেনিং, এই পোলারটা ওপেনিং। ওকে, থাকবে এতটুকু মাথায়? আচ্ছা, এখন আমরা এখান থেকে আস্তে আস্তে করে এক্টোডার্মের এক একটা লেয়ারে ডেরিভেটিভস মনে রাখার ট্রাই করব। এইটুকু বললাম কারণ এইটুকু ওরিয়েন্টেশন থাকলে কোন লেয়ারটা কোথায় থাকছে তার থেকে আর কি কি আসতে পারে মনে রাখাটা একটু ইজি হবে। তো আমরা আস্তে আস্তে শুরু করি, পেজ নাম্বার 28 থেকে শুরু করেন। এক্টোডার্ম শুরুতে দুই ভাগ, সারফেস এক্টোডার্ম অ্যান্ড নিউরো এক্টোডার্ম। নিউরো এক্টোডার্ম আবার দুই ভাগ, যেটা আমরা ছবিতেই পড়ে ফেললাম, কি কি, নিউরাল ক্রেস্টাল লেয়ার একটা, আর একটা হচ্ছে নিউরাল টিউব। এখন আসেন সারফেস এক্টোডার্মে। সারফেস এক্টোডার্মকে প্রথমে চার ভাগ করা হয়েছে, কি কি, এপিডার্মিস, প্ল্যাকড, স্টোমাটোডিয়াম, প্রোক্টোডিয়াম। হ্যাঁ, তো নাম অনেকগুলো, কিন্তু পড়াটা কঠিন না, পড়াটা সহজ, একটু ভরসা রাখেন, একটা একটা করে আমরা করি। হ্যাঁ, আচ্ছা, এই যে চার ভাগ, হ্যাঁ, এপিডার্মিস, প্ল্যাকড, স্টোমাটোডিয়াম, প্রোক্টোডিয়াম, এই চার ভাগের মধ্যে প্ল্যাকডটা চাইলে স্কিপ করলেও হয়। কেন? প্ল্যাকড থেকে সব স্পেশাল সেন্সের সেল আসে। আমাদের স্পেশাল সেন্সে কোন কোন সেল ইনভলভ? নাকের মধ্যে অলফ্যাক্টরি এপিথেলিয়াম, চোখের মধ্যে লেন্স, কানের মধ্যে ইনার ইয়ার, তাই না, বা অটিক সেল। তো এরকম দেখেন, লক্ষ্য করে প্ল্যাকডের ডেরিভেটিভসগুলো মনে রাখা খুব ইজি। হ্যাঁ, যে সব স্পেশাল সেন্সের সেল। মোর ওভার পরীক্ষায় প্ল্যাকড থেকে কোশ্চেন করা হয়ই না, তো প্ল্যাকড চাইলে স্কিপও করতে পারেন বা পাশে ছোট্ট করে লিখে রাখতে পারেন যে স্পেশাল সেন্সের সেলগুলোই প্ল্যাকড থেকে আসে, প্ল্যাকড বাদ। তাহলে সারফেস এক্টোডার্ম থেকে পড়তে হবে তিনটা জিনিস, এপিডার্মিস, স্টোমাটোডিয়াম, প্রোক্টোডিয়াম। শুরুতে এপিডার্মিস পড়ছি। হ্যাঁ, তো এপিডার্মিসের ডেরিভেটিভ মনে রাখার টেকনিক খুব ইজি। একটা মানুষের বাইরে থেকে ভিজিবল যা কিছু সবাই এপিডার্মিসের ডেরিভেটিভ। তো বাইরে থেকে কি ভিজিবল? স্কিন ভিজিবল, ইনফ্যাক্ট স্কিনের এপিডার্মিসই ভিজিবল, কারণ এটাকে কাটলে যেটা সাদা সেটা ডার্মিস, সেটা তো বাইরে থেকে ভিজিবল না। তাহলে এপিডার্মিসের এক নম্বর ডেরিভেটিভ কি? এপিডার্মিস ইটসেলফ। তাছাড়াও হেয়ার ভিজিবল, নেল ভিজিবল, তিন ধরনের গ্ল্যান্ডও কিন্তু ভিজিবল বা আউটলাইন বোঝা যায়, যেমন ম্যামারি গ্ল্যান্ড, সোয়েট গ্ল্যান্ড, সেবাসিয়াস গ্ল্যান্ড। সোয়েট গ্ল্যান্ড দেখা যাচ্ছে না, সোয়েটিংটা দেখা যাচ্ছে। একই রকমভাবে সেবাসিয়াস গ্ল্যান্ড হয়তো আপনি বাইরে থেকে দেখতে পাচ্ছেন না, কিন্তু যখন সেবাসিয়াস সিস্ট হয় সেটা তো ভিজিবল, তাই না? সেবাসিয়াস সিস্ট কি স্কিন থেকে এলিভেট করা যায়? একদমই যায় না। এই কারণে এটার আরেকটা নাম কি, এপিডার্মাইড সিস্ট, মানে এটা এপিডার্মিসের পার্ট। ওকে, তাহলে সোজা বাংলায়, হ্যাঁ, অপশনে তো নামগুলো দেওয়াই থাকবে, সেটা এমসিকিউ হোক বা এসবিএ হোক। আমার কাজ হচ্ছে চেনা, যে কটা স্ট্রাকচার দেখে মনে হবে বাইরে থেকে ভিজিবল তারা ট্রু, বাকিরা ফলস। তো মনে রাখতে পারলে ভালো, মনে না রাখলেও কিন্তু কোনোই প্রবলেম নাই, অপশনগুলো মিলাবো, যেগুলো বাইরে থেকে ভিজিবল ট্রু, বাকিগুলো ফলস।
তাহলে এপিডার্মিসের ডেরিভেটিভ কি কি? স্কিনের এপিডার্মিস, হেয়ার, নেইল আর 3টা গ্ল্যান্ড, ম্যামারি গ্ল্যান্ড, সোয়েট গ্ল্যান্ড, সেবাসিয়াস গ্ল্যান্ড। এপিডার্মিস কমপ্লিট। চলে আসেন স্টোমাটোডিয়াম, প্রোক্টোডিয়াম। হ্যাঁ, নামগুলো কঠিন কঠিন, পড়া খুবই সহজ, খুব সহজ। দেখেন, ল্যাটিন ওডিয়াম মানে হচ্ছে অরিফিস। এই যে ফিটাসটা এঁকেছিলাম, বলেছিলাম না যে এই ফিটাসের 2টা পোলে 2টা অরিফিস আছে। ক্রেনিয়াল পোলে একটা অরিফিস, কডাল পোলে একটা অরিফিস। ল্যাটিন ওডিয়াম মানে অরিফিস। এই ক্রেনিয়াল পোলের অরিফিসটার নামই হচ্ছে স্টোমাটোডিয়াম এবং কডাল পোলের অরিফিস বা ওপেনিংটার নামই হচ্ছে প্রোক্টোডিয়াম। ওকে, তাহলে স্টোমাটোডিয়ামের ডেরিভেটিভস পড়বো। এটা কোথাকার ওপেনিং? ক্রেনিয়াল পোলের ওপেনিং। আমাদের ক্রেনিয়াল পোলে কি আছে? নাক, মুখ। তাহলে স্টোমাটোডিয়ামের ডেরিভেটিভস মনে রাখার টেকনিক কি? নাক মুখের বাইরের সব জিনিসপত্র এক্সট্রা একটা এফোর্ট দিয়ে মনে রাখবেন, সেটা হচ্ছে অ্যান্ট্রোপিটিউটারি। হ্যাঁ, বাকি আর কোনোটাই দেখেন স্টোমাটোডিয়ামের ডেরিভেটিভস অনেকগুলো আছে না, পেয়েছেন? দেখেন স্টোমাটোডিয়ামের এতগুলো ডেরিভেটিভস মুখস্থ করার কোনো দরকার নেই, আপনি মুখস্থ করবেন একটা আর মনে রাখবেন বাকিগুলো কি হবে, যে স্টোমাটোডিয়াম থেকে আসে নাক মুখের বাইরের সব জিনিসপত্র এবং অ্যান্ট্রোপিটিউটারি। হ্যাঁ, শুধু অ্যান্ট্রোপিটিউটারিটাকে মার্ক করে রাখবেন যেন এটা বারবার চোখে হাইলাইট করে। বাকিগুলোকে সবগুলো হাইলাইট করে ফেললে কিন্তু তখন আবার এটাকে খুঁজে পাবেন না। হ্যাঁ, বাকিগুলো আপনার অটো মনে থাকবে। কীরকম? আমার সঙ্গে 1-2বার বলেন, মুখস্থ হয়ে যাবে। দেখেন, নাকের মধ্যে কে আছে? ন্যাজাল মিউকোজা। মুখের মধ্যে আছে বাক্কাল মিউকোজা। এই নাক আর মুখের মাঝখানে পার্টিশন কে ক্রিয়েট করে রাখে? প্যালেট। ফিল করে বলেন, বাইরের দিকে কোন প্যালেট? হার্ট প্যালেট। তাহলে ন্যাজাল মিউকোজা, হার্ট প্যালেট, মুখের মধ্যে বাক্কাল মিউকোজা। মুখের মধ্যে বাক্কাল মিউকোজা বাইরেও, মানে বাদেও বাইরে থেকে আরো কিছু জিনিস দেখা যায়। কি কি? দাঁত, মাড়ি দেখা যায় না? তাহলে টিথের সাদা অংশ, দ্যাট ইজ এ নাম্বার। মাড়িটা হচ্ছে গাম। এই যে যেটাকে আমি টান দিয়ে ধরে রাখছি, এটা হচ্ছে ভেতর থেকে বাক্কাল মিউকোজা। আরো ভেতরে আছে মাড়ি, দাঁত। দুটার মাঝখানে যে ফাঁকা জায়গা, যেখানে আমরা চকলেট চিংগাম জমায় রাখি, এটাকে কি বলে? ভেস্টিবুল। ভেস্টিবুল দিয়ে একটু আগালে এখানে একটা গ্ল্যান্ড আছে, নাম কি? প্যারোটিড গ্ল্যান্ড। এই সিকোয়েন্সটাতে ফলো করে, হ্যাঁ, আর 1-2বার বললে সবার মুখস্থ হয়ে গেল। ওকে, তাহলে আবার বলেন, ন্যাজাল মিউকোজা, হার্ট প্যালেট, বাক্কাল মিউকোজা। মুখের মধ্যে আরো আছে গাম, টিথের এনামেল। তাহলে গাল আর হচ্ছে গাম, টিথের মাঝখানে ভেস্টিবুল, সেখান দিয়ে যে প্যারোটিড। ওকে, তো এই কয়টা মনে থাকবে। অলরেডি মনে হয় সবার মুখস্থ হয়ে গেছে। আর মুখস্থ না হলেও কোনো প্রবলেম নাই, কারণ অপশনে এই নামগুলো দেওয়া থাকবে। আপনার কাজ খালি একটা লাইন মনে রাখা, যে স্টোমাটোডিয়াম থেকে আসে নাক মুখের বাইরের জিনিসপত্র এবং অ্যান্ট্রোপিটিউটারি। ওকে, তাহলে অপশনে দেখলেই চিনে যাব সেগুলো ট্রু, বাকিগুলো ফলস। এক লাইনে স্টোমাটোডিয়ামও কমপ্লিট। চলে আসেন প্রোক্টোডিয়াম। হ্যাঁ, দেখেন কডাল ওপেনিংটা হচ্ছে প্রোক্টোডিয়াম। তো অ্যাডাল্ট হিউম্যানে কডাল ওপেনিং কোনটা? অ্যানাস। মনে আছে অ্যাবডোমেন ক্লাসে পড়েছেন, অ্যানাসের মধ্যে একটা লাইন থাকে, পেকটিনেট লাইন। এই পেকটিনেট লাইনের নিচে যা কিছু আছে, ওখানকার লাইনিং এপিথেলিয়াম, হ্যাঁ, যা কিছু, সবারই জন্ম হবে এই প্রোক্টোডিয়াম থেকে। তার মানে প্রোক্টোডিয়ামের ডেরিভেটিভস হচ্ছে পেকটিনেট লাইনের নিচে অ্যানাস। ওকে, ব্যাস, এই তো সারফেস এক্টোডার্ম পড়া শেষ। চলে আসেন নিউরোএক্টোডার্ম। নিউরোএক্টোডার্মটাকে 2 ভাগ করেছিলাম, একটা হচ্ছে নিউরাল ক্রেস্টাল লেয়ার আর একটা হচ্ছে নিউরাল টিউব। শুরুতে আমরা নিউরাল টিউব করছি। নিউরাল টিউবের ডেরিভেটিভস কীভাবে মনে রাখবেন? পাশে ছোট্ট করে লিখে রাখেন, ব্রেন এবং ব্রেনের লেজ মাইনাস মাইক্রোগ্লিয়া। বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, ব্রেনের লেজ কোনটা বলেন তো? স্পাইনাল কর্ড, তাই না? আর ব্রেন মানে ফুল ব্রেন। এখন আপনার আমার ব্রেনের সব থেকে বেশি কোন সেল আছে? নিউরন। নিউরন হচ্ছে ফাংশনিং সেল, কিন্তু নিউরনকে সাপোর্ট দিয়ে কিছু নন ফাংশনিং সেল থাকে যাদেরকে বলে গ্লায়াল সেল। ব্রেইনের মধ্যে মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কোন কোন গ্লায়াল সেল থাকে? 4টা। কি কি? অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট, এপেন্ডাইমাল সেল, মাইক্রোগ্লিয়া। এটা তো আমরা এর আগেও পড়েছি, তাই না? হিস্টোলজি ক্লাসে একবার পড়েছি, নিউরো অ্যানাটমিতে পড়েছি, এমব্রায়োলজিতে আবার পড়ছি। তো ছড়াটা কি ছিল? নিউরাল টিউবের ডেভেলপমেন্ট, ব্রেন, ব্রেনের লেজ মাইনাস মাইক্রোগ্লিয়া। তার মানে এই 4টা গ্লায়াল সেল থেকে শুধুমাত্র মাইক্রোগ্লিয়াটা বাদ যাবে, বাকি 3টা আসবে। ওকে, তার মানে ব্রেন, ব্রেনের সব সেল এক্সেপ্ট মাইক্রোগ্লিয়া এবং লেজ, দ্যাট ইজ স্পাইনাল কর্ড। নিউরাল টিউব পড়া হয়ে গেল। চলে আসে নিউরাল ক্রিস্টাল লেয়ার। নিউরাল ক্রিস্টাল লেয়ারের ডেরিভেটিভস মনে রাখার জন্য এই নেমোনিকটা মনে রাখতে পারেন, 4 গ্যাংলিয়া, 5 সেল, অ্যাড, মেনিনজাস।
চার ধরনের গ্যাংলিয়া আসবে। কিরকম? ক্রেনিয়াল নার্ভ গ্যাংলিয়া, স্পাইনাল নার্ভ গ্যাংলিয়া, সিম্প্যাথেটিক গ্যাংলিয়া, প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়া। বডির 5 ধরনের সেলও নিউরোক্রেস্টাল থেকে আসে। হ্যাঁ, 1-2বার রিডিং দিলেই মনে থাকবে। হ্যাঁ, যেমন ধরে নেন সি সেল অফ থাইরয়েড, মেলানোসাইট, হ্যাঁ, এরকম 5টা সেল আছে। আচ্ছা, সেটাই দেওয়া আছে, আমি এখন খুঁজছি না। হ্যাঁ, জাস্ট 1-2বার রিডিং দিলেই মনে থাকবে। 5 ধরনের সেল আসে নিউরাল ক্রিস্টাল লেয়ার থেকে। হ্যাঁ, যেমন ওই যে সোয়ান সেল আসে, সি সেল অফ থাইরয়েড আসে, ওডন্টোব্লাস্ট আসে, মেলানোসাইট আসে, আর হচ্ছে গ্লায়োসেল। এই তো 5টা সেল হয়ে গেল। আচ্ছা, 4 গ্যাংলিয়া, 5 সেল শেষ। এখন হচ্ছে অ্যাড মেনিনজেস। এখানে একটা ট্রিক্স, এতক্ষণ পর্যন্ত একটোডাম পড়াতে যে প্রত্যেকবার বলছি, কিন্তু মনে রাখবেন বাইরের জিনিস বাইরের জিনিস, শুধু এখানে এসে উল্টা, বাইরেরটা আসবে না, ভেতরেরটা আসবে। অ্যাট দি অ্যাড্রেনাল গ্ল্যান্ড, অ্যাড্রেনাল গ্ল্যান্ডের বাইরে কোনটা থাকে? কর্টেক্স। কর্টেক্স আসবে না, আসবে হচ্ছে ভেতরের মেডালা। অ্যাড্রেনাল গ্ল্যান্ডের অনলি মেডালা অংশটা আসবে এখান থেকে। সেম মেনিনজেসেরও বেলায়, মেনিনজেসের কয়টা লেয়ার? 3টা। বাইরে থেকে ভেতরে কিভাবে থাকে? ডুরামেটার, অ্যারাকনয়েড অ্যান্ড পায়ামেটার। তো ডুরামেটারটা আসবে না, আসবে অ্যারাকনয়েড অ্যান্ড পায়ামেটার। এই দুইটাকে একত্রে কি বলে? লেপ্টোমেনিনজেস। ওকে, ডুরামেটার অ্যান্ড অ্যারাকনয়েড মেটার, ঠিক আছে, বা একত্রে কি বলে? লেপ্টোমেনিনজেস। ওকে, তাহলে দেখেন পরীক্ষার আগে, হ্যাঁ, আপনি এখন তো পরীক্ষার আগের রাত একটা, আপনি যে কোনো পরীক্ষা দেন, আগেও তো রেসিডেন্সি একই দিনের পরীক্ষা ছিল, এখন আবার পার্ট 1 পরীক্ষাও একই দিনে। তো এক রাতে আসলে এত পড়া রিভিশন দেওয়া তো কঠিন, তাই না? তো আপনি যখন রিভিশন দিবেন পরীক্ষার আগের রাতে এমব্রায়োলজি, তখন আপনার হাতে সময় অনেক কম, কিন্তু আপনার তো এত সময় কোনো দরকারই নাই। পুরো ডেরিভেটিভস থেকেই এমব্রায়োলজির ম্যাক্সিমাম কোশ্চেন আসে, এবং ডেরিভেটিভসের 1/3 হচ্ছে একটোডাম। তো একটোডাম রিভিশন দিতে আপনার কতক্ষণ লাগবে? হার্ডলি 30 সেকেন্ড বা 40 সেকেন্ড, পুরো 1 মিনিটও লাগে না, তাই না? দেখেন আমার সঙ্গে রিভিশন দিয়ে ফেলেন। একটোডাম 2 ভাগ, সারফেস আর নিউরো। সারফেসটা আবার 3 ভাগ মেইনলি, কারণ প্ল্যাকোড থেকে সব স্পেশাল সেন্সার। তো এপিডার্মিস থেকে আসবে বাইরে থেকে যা কিছু ভিজিবল, স্টোমাটোডিয়াম থেকে নাক, মুখ এবং অ্যান্টিওপিটিউটারি, প্রোক্টোডিয়াম থেকে কি আসবে? পেকটিনেট লাইনের নিচের অ্যানাস। সারফেস একটোডাম শেষ, চলে আসেন নিউরো একটোডাম, 2 ভাগ। নিউরাল টিউব থেকে আসবে ব্রেন এবং ব্রেনের লেজ, শুধু বাদ যাবে মাইক্রোগ্লিয়া। চলে আসেন নিউরাল ক্রিস্টাল লেয়ার, এখান থেকে 4 ধরনের গ্যাংলিয়া আসে, 5 ধরনের সেল আসে। তো যে কোনো সেলের নাম দেখলেই ট্রু দাগায় দিলেন, আর পড়া থাকলে তো খুবই ভালো। শুধু অ্যাড আর মেনিনজেসে উল্টা, বাইরেরটা আসে না, ভেতরেরটা আসে। মানে অ্যাড দিয়ে অ্যাড্রেনাল মেডালা, মেনিনজেস দিয়েও বাইরের ডুরাবাট আসবে অ্যারাকনয়েড অ্যান্ড পায়ামেটার, বা একত্রে কি বলে? লেপ্টোমেনিনজেস। দেখেন কত শর্টেস্ট টাইমে রিভিশন হয়ে গেল, প্লাস ভুলে যাওয়ার চান্সও কম। ওকে, একটোডাম কিন্তু হয়ে গেল, আমরা চলে যাব মেসোডার্ম। ওকে, ওরিয়েন্টেশনের জন্য লাল কালি দিয়ে একটোডার্মের অংশটা এঁকে রাখলাম। হ্যাঁ, এখন আমরা একটা ডিফারেন্ট কালার দিয়ে মেসোডার্মের অংশটা আঁকবো। ওকে, মেসোডার্মে কোনো ফোল্ডিং টুইস্টিং হয় না, কিন্তু সেপটেশনের মাধ্যমে মেসোডার্মটাও 3 ভাগে ভাগ হয়। এই যে দেখেন দুই পাশে ভায়োলেট কালার দিয়ে যে অংশটা আঁকা, সেটা হচ্ছে মেসোডার্ম। ওকে, তো মেসোডার্মে কি হয়? জাস্ট সেপ্টাম তৈরি হয়ে মেসোডার্মটা 3 ভাগে ভাগ হয়ে যায়, পাশে সেপ। এবং নামগুলো মনে রাখা সহজ, কঠিন কিছু না। যে আমরা তো জানি যত বডির সেন্টারের দিকে তত মিডিয়াল, যত সেন্টার থেকে দূরে তত হচ্ছে ল্যাটারাল। তো এই যে ল্যাটারাল অংশটার নাম হচ্ছে ল্যাটারাল প্লেট মেসোডার্ম, মাঝখানের অংশটার নাম হচ্ছে ইন্টারমিডিয়েট মেসোডার্ম, আর এই মোস্ট মিডিয়াল যে অংশ তার নাম হচ্ছে পারএক্সিয়াল মেসোডার্ম। এই পাশেও তাই। হ্যাঁ, এটা হচ্ছে ল্যাটারাল প্লেট মেসোডার্ম, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট মেসোডার্ম, আর এটা হচ্ছে পারএক্সিয়াল মেসোডার্ম। আচ্ছা, পারএক্সিয়াল মেসোডার্ম আঁকার সময় দেখবেন মোস্ট মিডিয়ালি আমি একটা সোয়েলিং আঁকার চেষ্টা করছি না, এটা হচ্ছে সোমাইট। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা শীটের পেজ নাম্বার 30-তে চলে আসে এবং একটা একটা করে আমরা পড়া শুরু করি। হ্যাঁ, 31 দেখলেই হবে। দেখেন মেসোডার্মকে আমরা 3 ভাগে ভাগ করলাম। পারএক্সিয়াল মেসোডার্ম সব থেকে মিডিয়ালি, মাঝখানে ইন্টারমিডিয়েট মেসোডার্ম এবং ল্যাটারালি হচ্ছে ল্যাটারাল প্লেট মেসোডার্ম। তো প্রথমে আমরা পারএক্সিয়াল মেসোডার্মের ডেরিভেটিভস করব। পারএক্সিয়াল মেসোডার্ম থেকে 2টা জিনিস আসে, একটা ছবিতে দেখাই যাচ্ছে কি? সোমাইট। আরেকটা কি একটু আগে পড়ে আসলাম না, মাইনাস মাইক্রোগ্লিয়া, ওই মাইক্রোগ্লিয়া আসবে পারএক্সিয়াল মেসোডার্ম থেকে। তাহলে পারএক্সিয়াল মেসোডার্মের 2টা ডেরিভেটিভস, একটা হচ্ছে সোমাইট আর একটা হচ্ছে ওই যে আগের
মাইক্রোগ্লিয়া। এখন সোমাইট থেকে আরো কিছু স্ট্রাকচারের জন্ম হয়, কিভাবে মনে রাখবো? ডার্মাটো মায়োস্ক্লেরোটোম। তার মানে ডার্মাটো দিয়ে কি বোঝায়? স্কিনের ডার্মিস অংশটা আসবে। মায়ো দিয়ে বোঝায় মাসেল, মেইনলি স্কেলেটন মাসেল। আর স্ক্লেরোটোম দিয়ে বোঝাবে ফুল বডি স্কেলেটন, হ্যাঁ, সব হাড়গোড় এক্সেপ্ট দ্য বোনস অফ ফেস অ্যান্ড স্কাল। হ্যাঁ, শুধু ফেস আর মাথার খুলি এইটুকু বোনস বাদে ফুল বডির সকল স্কেলেটনই কিন্তু এই পারএক্সাল মেসোডার্মের সোমাইট থেকে আসছে। ওকে, তো পারএক্সাল মেসোডার্ম পড়া শেষ, কিন্তু আপনার মাথায় একটা ফিলিং না গ্যাপ হলো না আবার, যে ফেস আর স্কালের বোনসগুলো কোত্থেকে আসে লিখে রেখে দেন। হ্যাঁ, ফেস আর স্কালের বোনসগুলো আসবে, কিছুটা আসবে ফ্যারেঞ্জিয়াল আর্চ থেকে, আর কিছুটা একটু আগে পড়েছিলাম নিউরাল ক্রেস্টেল, ওইখান থেকে আসবে। ওকে, তাহলে ফ্যারেঞ্জিয়াল আর্চ এবং নিউরাল ক্রেস্টেল মিলে বাকি ফেস অ্যান্ড স্কাল বোনসগুলো তৈরি করে ফেলবে। পারএক্সাল মেসোডার্ম পড়া শেষ, চলে আসেন ইন্টারমিডিয়েট মেসোডার্মে। আচ্ছা, ইন্টারমিডিয়েট মেসোডার্মে লক্ষ্য করবেন যে প্রথমে 5 ভাগ করা হয়েছে: প্রোনেফ্রোস, প্রোনেফ্রিক ডাক্ট, মেজোনেফ্রোস, মেজোনেফ্রিক ডাক্ট, মেটানেফ্রোস। কিন্তু আমাদের 5টা নাম মনে রাখার কোনো দরকার নেই। হ্যাঁ, সৃষ্টিকর্তা অনেক দয়ালু। উনি যখন এরকম মানে এমব্রায়োলজি, হ্যাঁ, মানে ফিটাস তৈরি করছিলেন, তখন চিন্তা করলেন যে এরা তো বড় সড়ো হয়ে পড়াশোনা করবে, হ্যাঁ, আর অনেক বছর পর সভ্য হবে, পড়াশোনা করবে, ডাক্তার হবে, পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা দিবে। তো তখন এত ডেরিভেটিভস মনে রাখতে তো এদের 12টা বেজে যাবে। তো এই চিন্তা করে উনি কি করলেন, যে 5টা ভাগ তো করলেন, সঙ্গে সঙ্গে প্রথম 3টা ভাগকে বডি থেকে সরাই দিলেন, ফলে ওদের কোনো ডেরিভেটিভস নাই। যেহেতু ডেরিভেটিভস নাই, তাই ওই নামগুলো মনে রাখারও কোনো প্যারা নাই, তাই না? তাহলে আমরা শুধু মনে রাখবো ইন্টারমিডিয়েট মেসোডার্ম থেকে 2টা নাম, হ্যাঁ, লাস্টের 2টা, দ্যাট ইজ মেজোনেফ্রিক ডাক্ট অ্যান্ড মেটানেফ্রোস। উপরে নামগুলো কেটে দেন, কারণ ওগুলো ডেরিভেটিভস নাই বিধায় ওগুলো আমাদের মনেও রাখতে হবে না। তাহলে মেটানেফ্রোস থেকে কি আসে? নামের মধ্যেই আছে, মেটানেফ্রোস থেকে আসবে নেফ্রন বা এক্সক্রেটরি পার্ট অফ কিডনি। যদি পরীক্ষায় দেয় ফুল কিডনি আসে মেটানেফ্রোস থেকে, তাহলে কিন্তু ফলস হয়ে যাবে। হ্যাঁ, নেফ্রন মানেই তো কিডনি না, নেফ্রন হচ্ছে অনলি এক্সক্রেটরি পার্ট অফ কিডনি। ওকে, মনে আছে বাচ্চা থাকতে নেফ্রন বলতে কতটুকু ছবি আঁকতেন? ওই যে একটা গ্লোমেরুলার ক্যাপিলারি, বামেস ক্যাপসুল, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, লুপ অফ হেনলি, ডিস্টাল কনভলিউটেড টিউবুল, কালেক্টিং টিউবুল। এই এতটুকু সেগমেন্টেরই জন্ম হবে মেটানেফ্রোস থেকে। ওকে, সরাসরি নেফ্রন বললেও ট্রু, এক্সক্রেটরি পার্ট অফ কিডনি বললেও ট্রু, বা ভেঙে ভেঙে এই নামগুলো দিলেও আপনারা পারবেন। ওকে, মেটানেফ্রোস পড়া শেষ, চলে আসেন মেজোনেফ্রিক ডাক্টে। মনে আছে মেয়েদের জন্য কি বরাদ্দ ছিল, মূলা অথবা প্যারা? তো প্যারামেজোনেফ্রিক মেয়েদের হলে মেজোনেফ্রিক অ্যাকচুয়ালি কাদের? ছেলেদের। কিন্তু ওই যে বলেছিলাম ছেলে মেয়ে সবার শরীরেই তো 2টা ডাক্টই থাকে, মেয়েদের শরীরেও মেজোনেফ্রিক ডাক্ট থাকে, কম কাজ করে, কিছু তো করে। তো মেজোনেফ্রিক ডাক্টের টোটাল মনে রাখবেন 4টা ডেরিভেটিভ। এর মধ্যে 4টাই ছেলেদের থাকে, আর মেয়েদের থাকে খালি লাস্টের 2টা। ঠিক আছে, একটা একটা করে মনে রাখেন। নাম্বার 1-এ কি আসবে? ওই যে মেল জেনিটালিয়ার যে নামগুলো আমরা পড়েছিলাম, এখন আর রিপিট করবো না। হ্যাঁ, বাসায় গিয়ে যখন পুরোটা রিভিশন দিবেন তখন অত মনে পড়ে যাবে। ওই যে পাথ অফ স্পার্মের মধ্যে বলেছিলাম না, যে লাস্টের 4টা নাম এবং সেমিনাল ভেসিকেল, এদের জন্ম হবে মেজোনেফ্রিক ডাক্ট থেকে। তো এটা আমাদের নাম্বার 1-এ হেডিংয়ে পড়া হয়ে গেল। নাম্বার 2, মেলেই থাকে এমন কিছু, সেটা কি? প্রোস্টেট অ্যান্ড প্রোস্টেটিক ইউরেথ্রা। ওকে, তাহলে এই যে 1 আর 2 শুধুমাত্র ছেলেদের শরীরে থাকে এরকম, আর 3, 4 ছেলে মেয়ে সবার শরীরে থাকে এরকম স্ট্রাকচার। কি কি? নাম্বার 3-এ হচ্ছে ইউরেটারিক বাড বা সিক্রেটরি পার্ট অফ কিডনি। ওকে, বা এই ইউরেটারিক বাড বা সিক্রেটরি পার্ট অফ কিডনি আসলে কারা? নেফ্রনের শেষ থেকে ব্লাডারের আগ পর্যন্ত যত স্ট্রাকচার থাকা সম্ভব তারা সবাই। ওকে, বুঝিয়ে বলছি, নেফ্রন আঁকা কোথায় শেষ করেছিলেন? কালেক্টিং টিউবুলে। তাহলে এরপর থেকে ইউরিনারি ব্লাডারের আগ পর্যন্ত কে কে থাকতে পারে? কালেক্টিং টিউবুলের পরে কে থাকবে? কালেক্টিং ডাক্ট। সেগুলো মিলে কে তৈরি, মানে কি তৈরি করবে? মেজর অ্যান্ড মাইনর ক্যালিসেস। সেগুলো কিডনির বাইরে ওপেন হবে কোথায়? পেলভিসে। তারপর ইউরেটার, বলেছিলাম ব্লাডারের আগ পর্যন্ত। তাহলে এই তো এই কয়টা স্ট্রাকচার। ওকে, তাহলে আপনি সহজে এভাবে মনে রাখেন যে নাম্বার 3-এর মানে 3-এর আন্ডারে আসছে